গুড মর্নিং। সবাই ভালো আছিস? মন শরীর সবার ভালো? একদম। তো চল, আজকে আমরা আমাদের লেকচার স্টার্ট করি। আমরা লাস্ট লেকচারে কি পড়ছিলাম? ক্লাস 12 এর সেমিস্টার 4 ইউনিট 7 এর লেকচার নাম্বার 3 তে আমরা পড়াশোনা করছিলাম যে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। তো যদি দেখিস কোয়ান্টাম তত্ত্বের আমরা লাস্ট 3টে লেকচারে থিওরি কভার করছি, ওগুলো রিলেটেড যেগুলো প্রবলেম ছিল অনেকগুলো প্রবলেম আমরা সলভ করছি। আজকে এই চ্যাপ্টারে কি করব, কোয়ান্টামে তোদের যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো লেখাইছি এবং তোদের বলি এই চ্যাপ্টারে টোটাল হচ্ছে 100 এর মতো কোশ্চেন হবে। ওকে, তার মধ্যে তোদের অলরেডি আপলোড করে দিছি হচ্ছে 66 এর মতো কোশ্চেন আপলোড করে দিছি, 60টার মতো কোশ্চেন আপলোড করে দিছি। তো এই কোশ্চেন গুলো তোরা দেখে যা, এর ভিতর থেকেই তোরা কোশ্চেন পাবি। ওকে, তোদের আর একটা জিনিস মাথায় রাখি যে এইবার তোদের কত থাকতেছে এই চ্যাপ্টার থেকে 4 মার্কস থাকতেছে। 4 মার্কসের হচ্ছে দুইটা 2 নাম্বারই কোশ্চেন থাকবে। 2 × 2 = কত হচ্ছে 4। ওকে, তাহলে এই 2 + 2 এর যে 4 হচ্ছে, এই 4 মার্কসের জন্য অবভিয়াসলি শর্ট কোশ্চেন এমসিকিউ কোশ্চেন টাইপের থাকার খুব চান্স কম আছে। বাট অনেক সময় কিন্তু এগুলা কোশ্চেন এমন হইতে পারে তোদের ওইখানে গিয়ে দেখলি 2 মার্কসের কোশ্চেন তো 1+1 আসতে পারে। তো ওগুলোর জন্য শর্ট কোশ্চেনও আমরা কিছু কিছু সলভ করব, ঠিক আছে? ওকে, এমসিকিউ আসবে না, কিন্তু এমসিকিউর মতো করেই আমরা কি করবো ওগুলা সলভ করবো, কারণ 1+1 অনেক সময় আসবে। ওকে, তো চল আমরা অ্যাসাইনমেন্ট দেখি। অ্যাসাইনমেন্টের পরেও আমরা বিভিন্ন কোশ্চেন কি করবো হচ্ছে সলভ করতে থাকবো। তো তোরা অ্যাসাইনমেন্টটা কোশ্চেন বের করে নে সবাই, আমি তোদের দেখাচ্ছি কেমন কেমন কোশ্চেন আছে। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট তোদের দেখ, অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো একবার দেখে নে। তোদের অফলাইন দেখ, তোদের মোবাইলে আছে গ্রুপে। তাহলে অ্যাসাইনমেন্টের ওকে, আজকের লেকচার নাম্বার 4, যেখানে আমরা অ্যাসাইনমেন্ট সলভ করব। তো অ্যাসাইনমেন্ট সলভ করার সময় দেখ, ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি ইলেকট্রন 300 ভোল্ট বিভব প্রভেদে ত্বরান্বিত করা হলে এর সঙ্গে সংশ্লিষ্ট ডিবগুলি তরঙ্গ। আমরা 300 ভোল্টের সঙ্গে পড়াশোনা করছি, কি করে নেই, 300 ভোল্টের সঙ্গে যদি কি করিস হচ্ছে পাঠাস, ইলেকট্রনের ক্ষেত্রে কত আসে ডিবগুলির তরঙ্গ, ল্যামডা ইকুয়াল টু কি ছিল বল, মুখস্থ বল ফর্মুলা গুলো আজকে, মুখস্থ বল ফর্মুলা গুলা। কারো মনে আছে? কোশ্চেন ভালো করে পড়। বলছে বিভবের সাথে রিলেশন দেওয়া আছে, তাহলে বিভবের সাথে রিলেশন দেওয়া থাকলে কি করবি? তোরা যদি দেখিস এই ফর্মুলা গুলো মনে রাখবি একবারে যাতে হয়ে যায়। হ্যাঁ, ইলেকট্রনের জন্য দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য আমরা অলরেডি দেখিস বের করেই নিছি। মনে করে দেখ, 12.27। কারো মনে পড়ছে? যদি মনে না থাকে এমন করে করিস যে আমরা জানি এইচ বাই কি হয়, দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য পি হয়, আর ইলেকট্রনের কি হচ্ছে ½ mv², গতিশক্তি কিসের সমান হচ্ছে, ইভি সমান হচ্ছে। তাহলে এমন করে মনে রাখিস এটা ইকুয়াল টু কি লেখা যায়, m²v² বাই হচ্ছে m2 ev। তাহলে উপর টাকায় লেখা যায় হচ্ছে p² বাই কত হচ্ছে টোয়াইস এম, টোয়াইস এম ইকুয়াল টু কত হচ্ছে ইভি। তাহলে এখান থেকে লিখতে পারিস পি ইকুয়াল টু √ওভার হচ্ছে 2 ev/m। তো এটা দিয়েও করতে পারিস, তোরা যার যেটা সুবিধা হবে এটা দিয়ে করিস। তাহলে 2 m ev, তাহলে এটাই সবগুলা ভ্যালু পুট করে দিবি, তবু হবে। আর যদি মুখস্থ করিস ইলেকট্রনের জন্য দেখ আগে অলরেডি তোদের আমি লেখাচ্ছি, ওটা দিয়েও করতে পারিস, ডাইরেক্ট ওই ফর্মুলাটা বসাই দিলে অ্যান্সার আরো অনেক ছোট হয়ে যাবে। ওকে, তাহলে লিখে নে। এমন করে যেগুলা হচ্ছে নোটসে নাই আমি তোদের এগুলা করাই দেবো, যেগুলো নোটসে আছে ওগুলো তো হচ্ছে নোটসেই আছে। এখানে সবকিছুর ভ্যালু জানিস, সবকিছুর ভ্যালু পুট করে দে, চলে আসবে।
এইচ এর ভ্যালু জানিস, এম এর ভ্যালু জানিস, ই এর ভ্যালু জানিস, সবগুলা পুট করে দে। তোরা একটা জিনিস মাথায় রাখিস রে, এইবার ছাগলামি করে দিন কাটাস না, হ্যাঁ? আর 3 মাসও টাইম নাই, তো পরবর্তীতে কিন্তু কিচ্ছু খুঁজে পাবি না। এখন থেকে ফর্মুলা টর্মুলা মনে করা শুরু কর, ডেরিভেশন মনে করা শুরু কর, একটু সিরিয়াস হওয়া। যদি সিরিয়াস না হইস তাহলে কিন্তু দেখবি যে টিউশনে আসা যাওয়া ঘোরাফেরা এগুলাই হইতেছে, পড়াশোনা আর হইতেছে না। তোদের লাস্ট টাইম আছে ভালো রেজাল্ট করার একটা অপরচুনিটি, তো প্রথম থেকে ঠিক করে পড়াশোনা কর, নয়তো বা এখন তো মজা করবি, ওকে, পরবর্তীতে বুঝবি সারা জীবন এটার জন্য পস্তাবি। তো তোরা লং টার্ম মজা চাস না সারা জীবনের জন্য চাস, ওটা তোদের ব্যাপার। ওকে, ওই যে এটা, okay, এটা যদি ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করলে কি আসবে, ভ্যালু গুলো পুট করে দিবি। এটা কত হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 34। এইচ এর ভ্যালু, এম এর ভ্যালু কত 2 ইন্টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 31 কেজি, ই এর ভ্যালু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আর ভি এর ভ্যালু কত দেওয়া আছে এখানে, 300 বল দেওয়া আছে না কোশ্চেনে, ভি ইকুয়াল টু 300। এটা যদি করিস অ্যান্সার আসবে হচ্ছে কাটাকাটি করলে 7.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার, এমন আসবে। ওকে, ওকে, তোদের এত কিছু করতে লাগবে না, যদি তোরা ডাইরেক্ট ফর্মুলাটাই বসায় দিতিস। মনে করে দেখ ডাইরেক্ট ফর্মুলাটা কত ছিল, কারো খাতায়, তোদের খাতা অন্তত দেখা শেখ। আবার ওদের খাতা দে, হ্যাঁ, তোদের এই দেখ, আমি বলতেছি খাতায় আমি, এই দেখ তোদের একবারে ইলেকট্রনের জন্য অ্যান্সার লেখা শেখাইছি, তোদের নোটসে দেখ, তাহলে নোটস খাতাটা কবে কাজে লাগবে। ল্যামডা ইকুয়াল টু কি ফর ইলেকট্রনের জন্য, ল্যামডা ইকুয়াল টু বলা হচ্ছে 12.27 বাই কত হচ্ছে রুট ভি অ্যাংস্ট্রম। একবারে অ্যান্সার চলে আসছে, তাহলে ভি এর জায়গায় কত বসায় দিবি, 300 বসায় দিবি, উত্তর শেষ। এত, এতটুকুই তো। ওকে, অ্যাংস্ট্রমে আসবে, ওটাকে মিটারে নিয়ে যাবি, ঠিক আছে। তো মাথায় রাখিস একবারে এটার যদি দেখিস আ- আ- একবারে অ্যান্সার হয়ে যায়, তাহলে ল্যামডা ইলেকট্রনের জন্য কত হয় 12.27 বাই কত হচ্ছে রুট ভি, এটা হচ্ছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার কত হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটারে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত যাচ্ছে 12.27 ইন্টু কত হচ্ছে রুট 300 ইন্টু কত হচ্ছে এত মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 10। ওকে, এটা ক্যালকুলেট করবি, দেখবি হচ্ছে চলে আসবে অ্যান্সার। তাই একটা লাইনেই করতে পারে যদি কি থাকে একটু মনে থাকে। আর যদি মনে না থাকে তখন কি করতে লাগবে, এমন করে যেমন করে ডেরিভেশনটা করছি ডেরিভেশনটার মতো করে তোদের করতে লাগবে। ওকে, আবার মনে করতে লাগবে, প্রথম থেকে ভ্যালু পুট করতে লাগবে, যে টাইম কনজিউম হবে। তো কতটা স্মার্ট হবে ওটা ডিপেন্ড করে কতটা পড়াশোনা করতেছিস এখন থেকে। ওকে, তো এটা তুই ভাব না, এটা লাইন করতে মানুষের কয় মিনিট লাগবে, ম্যাক্সিমাম 30 সেকেন্ড। আর এটা করতে কতক্ষণ লাগবে, প্রথমে তো এটা ভাবতে লাগবে, বানাইতে লাগবে, তারপরে হচ্ছে লিখতে লাগবে। এবার তোরা কোনটা করবি ওটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে, খাতায় দুইটাই আছে। তোরা যদি উপরে দেখিস উপরে ওইটা করাইছি, তারপরে এটাও করাইছি নোটসে। ওকে, তো এখন থেকে প্র্যাকটিস শুরু কর, বারবার আমি বলতেছি। এবার নেক্সট কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, সবাই দেখ কি বলছে, আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ লেখো এবং সমীকরণের বিবৃতি চিহ্নগুলি উল্লেখ করো। এটা তো নোটসে লেখানোই আছে, তাহলে এটা হচ্ছে নোটস, নোটস খাতাটাকে কাজে লাগা। থার্ড, কি বলছে, কোন
ধাতুর উপর সূচনা কম্পাঙ্ক বিশিষ্ট আলো এসে পড়লে ওই ধাতু থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত হয়? আমি কি বলছিলাম দেখ ভালো করে, সূচনা কম্পাঙ্কের আলো এসে পড়তেছে, সূচনা কম্পাঙ্কের আলো এসে পড়লে গতিশক্তি কত হয় জানো? কনসেপ্ট শেখাইছিলাম, জিরো হয়। কারণটা সূচনা ওইখানে তো জাস্ট কি করবে, ওয়ার্ক ফাংশন হবে, ওখান থেকে বের হবে, তাহলে গতিশক্তি কত হবে হচ্ছে জিরো হবে। ওকে, 3 নম্বরে তাহলে গতিশক্তি কত হবে, জিরো হবে। তোরা আইনস্টাইনের সমীকরণ থেকে ওইটা লিখতে পারিস। আইনস্টাইনের সমীকরণ থেকে কি বলে, ই ইকুয়াল টু কি হয়, এইচ নিউ হয়। আর আমাদের যে ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশনের ভ্যালু কত হয়, এইচ নিউ জিরোর সমান হয়, প্লাস বাকিটা কি হচ্ছে গতিশক্তি, বাকিটা কি হচ্ছে গতিশক্তি, তাই তো? মনে আছে এটাকে কি দিয়ে লিখতাম, মেবি গতিশক্তিকে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার দিয়ে লিখতাম, তাই তো গতিশক্তি। তাহলে যদি ইকুয়াল টু এইচ নিউ, হ্যাঁ এইচ নিউ শক্তি নিয়ে আসলো, তাহলে দেখ এখানে কি বলছে, নিউ কত নিয়ে আসছে, নিউ জিরো নিয়ে আসছে। এক্ষেত্রে কি বলছে, সূচনা কম্পাঙ্কের ক্ষেত্রে নিউ ইকুয়াল টু কত হয়, নিউ জিরো। সো এখান থেকে দেখ কি হচ্ছে, ডেল্টা নিউ এর জায়গায় কত বসায় দিবি, নিউ জিরো ইকুয়াল টু কত হচ্ছে, নিউ জিরো প্লাস কত হচ্ছে, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, মানে হচ্ছে গতিশক্তি, তাই তো? এবার দেখ এই নিউ এই নিউ জিরো কাটা যায়, এইচ নিউ জিরো এই জিরো, তাহলে হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু কত আসলো, এটা ইকুয়াল টু আসলো জিরো। তাহলে গতিশক্তি কত হইলো, জিরো হইলো। তোদের ম্যাথামেটিক্যালি দেখাই দিলাম, হ্যাঁ। আর কনসেপচুয়ালি জানি আমরা কত আসবে, হচ্ছে জিরো আসবে। তো এটা গেল হচ্ছে আমাদের লাখ। তারপরে বলছে ডি বগলি প্রকল্পটি বিবৃত এবং পদার্থের তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা কি হবে তা লেখা। এটা নোটসে আছে। একটু সত্যি সত্যি পড়াশোনা স্টার্ট করে দে, বুঝছিস? এবার 4th নাম্বার কোশ্চেন কি বলছে, ফোর্থ নাম্বার কোশ্চেন বলছে যে ডি বগলির প্রকল্পটি বিবৃত করো। আমি তো বলছি কি হচ্ছে, যে কোনো পদার্থের সঙ্গে সংশ্লিষ্ট একটা কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য থাকে, যে তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা কি হচ্ছে ভরের ব্যস্তানুপাতিক এবং বেগের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, এটা প্রকল্পটা নোটসে লেখাই দিছি। তো হয়ে গেছে। আর রাশিমালাটা কি ছিল, রাশিমালাটা তোদের আশা করি সবারই মনে আছে। সেটা কি হচ্ছে, আমাদের শরীর থেকে সবকিছু থেকে যদি আমরা কি করতে মোশনে থাকি, তাহলে আমাদের শরীর থেকে একটা কি বের হয়, তরঙ্গ বের হয়। এই তরঙ্গটার মান কত হয়, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি বা এইচ বাই এম ভি। ঠিক আছে, তাহলে এগুলাও নোটসে আছে। এবার 5th নাম্বার, 5th কি বলছে, আলোক তড়িৎক্রিয়া সংক্রান্ত নিবৃত্তি বিভব এবং আপতিত আলোর কম্পাঙ্কের মধ্যকার পরিবর্তন সূচক লেখচিত্রটি অঙ্কন করো এবং এতে সূচনা কম্পাঙ্ক নির্দেশ করো। আমি করাইছি কি করাই নাই, বলছিলাম আসবে এবার তোদের পরীক্ষায়। এটার এই নতির সঙ্গে এইচ নতির সঙ্গে ই গুণ করে কি পাই আমরা, প্লাঙ্ক ধ্রুবক এইচ পাই। নোটসে দেখিস আমি ইম্পর্টেন্ট দিয়ে করাই দিছি, তাহলে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাও নোটসে, এটা কিন্তু আসবে, আমি বলছি আগেই বলছি, মেলায়নেস। হ্যাঁ, তো এইবার কিন্তু তাড়াতাড়ি করতে লাগবে, এমন না যে অ্যাসাইনমেন্টে সব করতে পাবো। নোটসে যেগুলো আছে ওগুলো নোটসে, আর এখানে নতুন কোশ্চেন গুলো এখানে করবো। আবার দেখ 7 নাম্বার কি বলছে, ডেভিশন জার্মানের পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, বস্তু তরঙ্গের কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যাখ্যা করো। এই যে এই তোরা কোশ্চেন নাম্বার 7টা পর, এমন ধরনের কোশ্চেন 2 নাম্বারই আসতে পারে, কিন্তু 1 নাম্বার প্লাস 1 নাম্বার। ঠিক আছে, তো 2 নাম্বারই লেখা আছে জন্য। কত নাম্বার, 6 6 করে নি। ওকে, 6 কি বলছে, 6টা তাহলে আগে পড়ে নি। 6 বলছে আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভব বলতে কি বোঝো, নোটসে লেখাইছি, তাই না? অর্থাৎ নেগেটিভ বিভব দেওয়ার পর যতটা আটকায় যে বিভবের দরকার পড়বে,
তারপর বলছে নিবৃত্তি বিভব কি, এটা বলছি। তারপর আপতিত আলোর কম্পাঙ্ক আপতিত আলোর প্রাবল্যের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। আমি তো এটা সম্পূর্ণ লেখাইছি, এটারই একটা ক্লাস গেছে আমাদের। কে কিসের উপর নির্ভর করে যান মনে আছে বল? মুখে সেদিনকে তো বলতেছিলি, বল। নিবৃত্তি বিভব কার উপর নির্ভর করে? গতিশক্তির উপর নির্ভর করে, ঠিক আছে। আর গতিশক্তি কিসের উপর নির্ভর করে? কম্পাঙ্কের উপর। তাহলে নিবৃত্তি বিভব কি হচ্ছে? কম্পাঙ্কের উপর নির্ভর করে। আর নিবৃত্তি বিভব কিসের উপর নির্ভর করে না? প্রাবল্যের উপর নির্ভর করে না। বাস, এগুলো নোটসে দেখবি একদম ভালো করে লেখাইছি। তো 6 নাম্বার কোথায় আছে হচ্ছে নোটসে। 7 কি বলছে? আর এটা তোদের কেমন করে এক্সামে লিখতে লাগবে ওটা তো নোটসেও আছে, তাছাড়া এক্সামে লেখার জন্য আমি বলতেছি এক্সামে কেমন করে লিখতে লাগবে। এক্সামে একদম সুষ্ঠু সবল ভাবে লেখার জন্য কি আছে হচ্ছে তোদের, যখন পিডিএফটা আপলোড হবে সলিউশনের পিডিএফটা দেখে নিবি। এগুলো কিন্তু নিজেদের খাতাতেই লিখতে লাগবে, হবে ভালো করে পড়তে লাগবে। তোদের আমি পরীক্ষায় লেখার মতো একদম কেমন করে পারফেক্ট নাম্বার পাইতে পারি সেটা লেখার জন্য তোদের জন্য সলিউশনে লিখে রাখছি। ওকে, দেব, বাট একটু তোদের খাটতে লাগবে। ওকে, এটার জন্য তোরা পিডিএফটা পাওয়া যাবে। এবার 7 নাম্বার কি বলছে? হ্যাঁ, 7 নাম্বার দেখ, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর আসবে, আগে বললাম 1 নাম্বার প্লাস 1 নাম্বার। 7 নাম্বার কোশ্চেনের মধ্যে কি বলছে? বলছে যে ডেভিশন জার্মানের পরীক্ষা থেকে কি সিদ্ধান্ত উপনীত করা যায়, এটা লেখা নেই। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস। এটার সাহায্যে এইটুকুই কোশ্চেন আছে এইখান থেকে। হ্যাঁ, শোন, আমরা কি বললাম? পদার্থ তরঙ্গ বললাম আমরা, ডিবগলি তরঙ্গ বা পদার্থ তরঙ্গ। এই যে ডিবগলি তরঙ্গ বা পদার্থ তরঙ্গ আছে, এটার যে প্রুফ দেয় ওটা তো আমরা একটা হাইপোথিসিস পড়ছি, এটা যে প্রুফ দেয়, প্রুফ কোনটা থেকে পাইছি? সেটা হচ্ছে এই ডেভিশন জার্মানের পরীক্ষা থেকে। তাহলে ডেভিশন জার্মানের পরীক্ষা থেকে কি পাই আমরা? পদার্থ তরঙ্গের কি পাই হচ্ছে ধারণা পাই, বা হচ্ছে এটার পরীক্ষালব্ধ ফল পাই। ওকে, তাহলে লেখ যে ডেভিশন জার্মানের পরীক্ষা থেকে পদার্থ তরঙ্গের অস্তিত্ব জানা যায়। ডেভিশন জার্মানের পরীক্ষা থেকে পদার্থ তরঙ্গের অস্তিত্ব জানা যায়। তরঙ্গের অস্তিত্ব জানা যায়। তোদের ফার্স্টে যতগুলো কোশ্চেন দেখবি না, ফার্স্ট 15 থেকে 16 কোশ্চেন তোদের কিন্তু সব পিবিএসই এর কোশ্চেন। এগুলা মানে ধরেন 2012 থেকে 2024-25 সাল অব্দি সব লেখা আছে। ওকে, তো প্রথমের কোশ্চেন গুলা ভাবিস কতটা ইম্পর্টেন্ট, সব পিবিএসই এর আসছে। ওকে, ওখান থেকে উঠানো হয়েছে। এবার ওটার সাথে কি কোশ্চেন বলছে দেখতো, শাহনাজ কি বলছে কোশ্চেনটা ওটার সঙ্গে? সেকেন্ড কোশ্চেনটা কি? বস্তু তরঙ্গ কি তড়িৎচুম্বক তরঙ্গ? অ্যান্সার কি হবে? অবভিয়াসলি না, কারণটা তড়িৎচুম্বক তরঙ্গ কার সাথে যুক্ত থাকে? আধানের সাথে। বস্তু তরঙ্গ কোনো আধানের সাথে সম্পর্ক আছে? নাই, আমরা এটা ডিটেলসে লিখছি। অ্যান্সার লেখ না, কারণ কারণটা তো বলে দিলাম। কারণটা বস্তু তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ আধানের সাথে সম্পর্কিত থাকে, কিন্তু বস্তু তরঙ্গ আধানের সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে গেল 8। তো এমন পাট পাট করে তোদের কিন্তু প্রচুর কোশ্চেন থাকবে, 1 নাম্বার প্লাস 1 নাম্বার। ওকে, এবার লাগ 8 কি বলছে? বলছে কোন নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 400 ন্যানোমিটার। এবার বলছে 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলো পড়লে ওই ধাতু পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নিঃসৃত হয় তার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করে। দেওয়া আছে H = 6.63 × 10⁻34। কর, এটা খুব সুন্দর কোশ্চেন। এটা তোদের হচ্ছে মেবি 2017 আসছে, দেখিস একটু পিবিএসসি এর কোশ্চেন। এটা অনেক স্টুডেন্ট গন্ডগোল করতো তখনকার দিনে, এখনকার দিনেও গন্ডগোল করে। তাহলে কি দেওয়া আছে? প্রথমে দেখ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, সূচনা কম্পাঙ্ককে কি দিয়ে লিখি? নিউ জিরো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে লিখবো? ল্যামডা জিরো। ঠিক আছে, ইকুয়াল টু কত দেওয়া আছে? 400 ন্যানোমিটার।
ওকে, ন্যানোমিটার থেকে তুই যদি লিয়াতে যাস, অ্যাংস্ট্রমে যাস বা মিটারে যাস, 10⁻⁹ দিয়ে গুণ করবি। হ্যাঁ, ওকে। আর ল্যামডা ইকুয়াল টু কত দেওয়া আছে? নর্মাল কত ল্যামডা ফেলছিস? 200 ন্যানোমিটার। 200 ন্যানোমিটারের ল্যামডা কি হচ্ছে? ফেলবি। এইচসি এর ভ্যালু কত বলছিলাম তোদের মনে আছে? এইচসি একসাথে মুখস্থ করা শেখাইছিলাম, 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট, এটা শেখাইছিলাম, তাই না? ওকে, তাহলে এবার দেখ, আমরা আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ থেকে কি বুঝি? যে আমরা যদি এইচ নিউ এর কোনো শক্তি ফেলি, প্রথমে কি করবে? ওটা ওয়ার্ক ফাংশন করবে, কার্য অপেক্ষক করবে, বের করবে, এবং বাকিটা কি করবে? গতিশক্তি হিসেবে নিয়ে চলে যাবে, গতিশক্তি হিসেবে নিয়ে চলে যাবে। এটাকেই ক্যালকুলেট করতে বলছি না? ওকে, তাহলে দেখ, এটাকে আমরা নিউ মানে কি জানি? সি বাই ল্যামডা, কারণটা এখানে সবকিছু ল্যামডা রেসপেক্টে দেওয়া আছে। তাহলে নিউ মানে কি হচ্ছে? সি বাই ল্যামডা। তাহলে নিউ জিরো ইকুয়াল টু কত হবে? সি বাই ল্যামডা জিরো। এখানে সি জিরো দিয়ে দিস না আবার, আলোর বেগ তো সবসময় কি আছে? সমানই না? প্লাস এটার আমি শর্টকাট একটা নাম দিলাম, কে প্রাইম নাম দিলাম, না না তেন বারবার হাফ এমবি এক্স স্কয়ার লিখতে লাগতেছে। তাহলে এখানে কে প্রাইম ইকুয়াল টু কত আসলো? এইচ সি কমন গেল, তাহলে কত আসবে? 1/λ মাইনাস 1 কত হচ্ছে? ল্যামডা জিরো। সবকিছুর ভ্যালু পুট করে দে, অ্যান্সার পাওয়া যাবে। এইচ সি এর ভ্যালু জানিস, ঠিক আছে? 1/λ ভ্যালু জানিস, ল্যামডা প্রাইম। তোদের আমি কত জীবন ইজি করে দিতেছি, তোরা বুঝতেছিস না। এইচসি একবারে লিখলি, তোদের বইয়ে ঠইয়ে অন্য স্যাররা দেখবি কি করাবে, যে এইচ এর ভ্যালু 6.62 দেওয়া আছে, ওইটাই বসাবে, তারপর বসা টসা করবি, জুলে আসবে, জুল থেকে আবার ইলেকট্রন ভোল্টে নিয়ে যাবি। এটা কে প্রাইম নাম দিলাম, মানে এটা ইকুয়াল টু কে প্রাইম নাম দিলাম, শর্টকাট, ঠিক আছে? না তার পুরোটা বারবার এত বড় লিখে যাইতে লাগবে, ঠিক আছে? তাহলে এটা কত গেল হচ্ছে? দেখ, আমাদের সবকিছু ন্যানোমিটারে দেওয়া আছে না? তাহলে এটাও ন্যানোমিটারেই আছে, তাহলে একবারে হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন কেমন করে করবি শোন, 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট, তাই তো? আর এইদিকে 1/λ মানে কত হচ্ছে? দেখ, ল্যামডার বয়সী হচ্ছে 200 ন্যানোমিটার, তাই তো? ন্যানোমিটার। আর এটাকে হচ্ছে 1/400 ন্যানোমিটার। ক্যালকুলেশন ইজি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখ, 1240 ইন্টু কত হচ্ছে? 1/200 মাইনাস 1 কত হচ্ছে? 400। এবার দেখ ভালো করে, এখান থেকে কি আসলো? ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট। আর এইখান থেকে সবগুলোর সাথে কি আছে? ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার ন্যানোমিটার কেটে গেল, যেটা ক্যালকুলেশন করবি এত অ্যান্সার কি আসবে? ইলেকট্রন ভোল্টে, বুঝছিস? হ্যাঁ, দেখ কত সুন্দর, কত ইজিলি কি হইলো? ক্যালকুলেশন হয়ে গেল। এটাই হচ্ছে এইচসি এর ভ্যালু একসাথে মুখস্থ রাখার মানে সুফল। তোরা আজকে হয়তো এত খেয়াল করতেছিস না, তোরা যখন বাড়িতে গিয়ে নিজেরা নিজেরা করবি না, তখন বুঝতে পারবি। বলে এইচ এর ভ্যালু যদি 6 দিয়ে বসাইস, বসানোর পর এগুলা জুলে আসবে, জুলকে আবার ইলেকট্রন ভোল্টে নিয়ে যাওয়া, ক্যালকুলেটরে কতবার করতে লাগে। আর এখানে আমরা এমন ভাবে নিছি, দেখ ভালো করে, এটা যদি অ্যাংস্ট্রমে দেওয়া থাকতো, এদিকে শুনে নেই, এগুলো যদি অ্যাংস্ট্রমে দেওয়া থাকতো, আমরা একবারে অ্যাংস্ট্রমেরটা লিখতাম, তাহলে অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কি হচ্ছে? কেটে যাইতো, একবারে ইলেকট্রন ভোল্টে অ্যান্সার চলে আসতো। ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখ। অ্যান্সার কত আসলো? কেউ ক্যালকুলেট করলি এটা? 3.1 ইলেকট্রন ভোল্ট, ভেরি গুড। 3.11 ইলেকট্রন ভোল্ট। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? বলছে যে এক্স রশ্মি উৎপাদন ও আলোক তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রন নিঃসরণ পরস্পর বিপরীত ঘটনা, এরূপ উক্তির যথার্থ ব্যাখ্যা দাও।
এইটুকু লেখে নেই, আমি একটু মার্কারের খাওয়ার ব্যবস্থা করি, খাওয়ার শেষ। অপূর্ব, মার্কারে খাওয়ার খায় নিছিস নাকি আবার? দেখা গেল চুপচাপ একটু করে খায় নিছে। সত্যি সত্যি দিয়ে একটা মার্কারেরও নাই, এটা কেমন করে হইতে পারে? এটা তো নতুন, খুলতে লাগবে এটাকে। তো কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার আসতে যাচ্ছে। কোশ্চেনটা ভালো করে পড় তো, কি বলছে কোশ্চেনটা পড় একটু তোরা। শোন, এক্স এক্স রশ্মি কেমন করে বের করি, এটা আমরা আরো পরের চ্যাপ্টারে পড়বো না, আরো ডিটেলসে বুঝবো, ওইখানে এক্স রশ্মি আসে। ঠিক আছে, আমাদের ইউনিট নাম্বার 8 এ। তো এক্স রশ্মি কি হয়, ধরি না কোনো একটা কি করলি হচ্ছে উচ্চ গলনাঙ্কের ধাতু নিলি, ঠিক আছে, উচ্চ গলনাঙ্কের ধাতুকে কি করব আমরা, হিট করতে থাকবো। ওকে, তো উচ্চ গলনাঙ্কের ধাতুর উপর হিট করতে থাকবো, ধীরে ধীরে ওইখান থেকে একটা হচ্ছে ক্যাথোড রশ্মি বের হবে। দাঁড়া এক সেকেন্ড, ভালো করে বলি, একে আগে ব্যবস্থা করে নেই আমি। হ্যাঁ, কি হয়, ভালো করে বস। ক্যাথোড রশ্মি মানে বুঝিস, ইলেকট্রন কণার স্রোতটাকেই তো আমরা ক্যাথোড বলি, তাই তো? তাহলে কি করব, আমরা যদি কোনো উচ্চ গলনাঙ্কের ধাতুর উপর ইলেকট্রন রশ্মি পাঠাই, ঠিক আছে, ভালো করে শোন, ধাতু আছে, ধাতুর উপর ইলেকট্রন রশ্মি পাঠাইলাম, এবং দ্যাট ইজ ক্যাথোড কণা পাঠাইলাম আমরা। তাহলে ক্যাথোড কণা যদি পাঠাই, তারপরে গিয়ে কি করবে, ওই ধাতব পৃষ্ঠ থেকে এক্স রশ্মি কি হচ্ছে, নিগত হয়ে আসবে। এটার পুরো প্রসেসটা আমি পরের ইউনিটে বোঝাবো। হ্যাঁ, তাহলে ওইখানে কি হচ্ছে, এক্স ইলেকট্রন কণা পাঠাচ্ছি, পাঠায় ওইখান থেকে কি বের করতেছি, এক্স রশ্মি বের করতেছি। আর ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎক্রিয়ার ক্ষেত্রে কি হয়, দেখ আলোক তড়িৎক্রিয়ার ক্ষেত্রে উল্টা ঘটনাটা হয়। তোরা মনে করে দেখ, একটা ধাতব পৃষ্ঠ আছে, ধাতব পৃষ্ঠে হচ্ছে আলো পড়লো, আলো পড়ার জন্য ওইখান থেকে কি বের হয়ে আসে, ইলেকট্রন বের হয়ে আসে। ঠিক আছে, তো এইটা জিনিস পুরো উল্টা ঘটনা না, একটাই একটাই কি ঘটাচ্ছি, ইলেকট্রন পাঠায় ওখান থেকে এক্স রশ্মি বের করতেছি, আর একটাই কি করতেছি, ধরে এক্স রশ্মি পাঠায় ওখান থেকে কি বের করে নিয়ে আসতেছি, ইলেকট্রন বের করে নিয়ে আসতেছি। ওকে, তো এটা মাথায় রাখিস। তো লেখ কোশ্চেন নাম্বার 9, এটার অ্যান্সার তাহলে আমি বলে দিলাম, আর তোদের হচ্ছে নোটসে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টে পাওয়া দেবে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টে পাওয়া যাবে, অ্যাসাইনমেন্টের যে সলিউশন থাকবে সলিউশনের ভিতরে পাওয়া যাবে। এবার কোশ্চেন নাম্বার 10 সবাই পড়। কোশ্চেন নাম্বার 10 পড় একটু। কোশ্চেন নাম্বার 10, এটাও প্রিভিয়াস এর কোশ্চেন, স্টার দিয়ে রাখ। কি হলো, কোশ্চেন নাম্বার 10 কি বলছে, একটু বোঝা আমাকে কেউ। কোশ্চেন নাম্বার 10 বলছে যে একটি ইলেকট্রনের দ্বিভৌগোলিক তরঙ্গ দৈর্ঘ্য কত আছে, 10⁻⁻10 মিটার থেকে 0.5 × 10⁻10 মিটার, দ্যাট ইজ 1 অ্যাংস্ট্রম থেকে হাফ অ্যাংস্ট্রম। তারপরে বলছে এতে কমতে ইলেকট্রনটি কত শক্তি লাগবে তা নির্ণয় করো। দ্বিভৌগোলিক তরঙ্গ দৈর্ঘ্য কমবে, আর এর জন্য কত শক্তি লাগবে তা নির্ণয় করো।
তাহলে এদের কোন ফর্মুলা ইউজ করবো বলতো অপূর্ব, কোন ফর্মুলা ইউজ করবো? শোন শোন, শক্তি লাগবে না, ভালো করে দেখ, এত ভয় পাইস না নে। পড়াশোনা না করলে ভয় পাওয়ার এই জিনিস, যদিও 2 দিন পরে তার প্রতিফলন পাবি তোরা, চাপ নিস না। আর যদি এখন থেকে পড়াশোনা করিস তারও প্রতিফলন পাবি, আর বেশি দিন নাই। ওকে, তো ফেব্রুয়ারিতে তোদের এক্সাম, তো দেখতে দেখতে ঘুম থেকে উঠবি, অক্টোবর শেষ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টা মাস আছে। হ্যাঁ, তো ভালো করে একটু থাকিস, যদি পড়াশোনাটা কর সিরিয়াসলি, নয়তো বা এত ডেরিভেশন, এত রাশিমালা। আর আমি তোদেরকে এইখানে শুধু ফিজিক্সের কথা বলতেছি, অন্য স্যার কেউ না কেউ বলতেছে কেমিস্ট্রির কথা, কেউ না কেউ বাংলার কথা, কেউ না কেউ ইংলিশের কথা, কেউ কম্পিউটার সায়েন্সের কথা, কেউ ম্যাথামেটিক্সের কথা। তো তোদের মাথা, তোরা ভাব ওইটুক মাথার ভিতরে তোদের কতগুলো সহ্য করতে লাগবে। তাই একটা একটা করে যদি এখন সিরিয়াস না হইস, ঠিক আছে, একটা করে ইউনিট জমতে থাকবে, তোদের দেখবি যে ধীরে ধীরে মাথা এমন হওয়া শুরু করবে। ঠিক আছে, তো যদি ইউনিট গুলো না জমাইতে চাস এখন থেকে পড়, সিরিয়াস হওয়া। আমি তোদের মাঝে মাঝে না তোদের জেনারেশনের স্টুডেন্ট গুলাকে দেখি, আবার 2টা জিনিস মনে হয়। রিসেন্টলি একটা কেবিসির ছোট বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছে না, না? তো আমি ওইটা দেখার পর না ভিতর থেকে আমি নিজে যখন ভাবতেছিলাম যে অনেকে বলতে পারে ওটা স্ক্রিপ্টেড, বা অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু তোরা জানিস কি জানিস না, আমি একটু বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করি, হ্যাঁ, বহুত দিন থেকে পড়ি, আর বহুত কিছু বুঝি। কিন্তু অবভিয়াসলি আমি যাকে তাকে আইসা বলতেছি না যে তোর বডি ল্যাঙ্গুয়েজ এটা বলতেছে, তোর বডি ল্যাঙ্গুয়েজ এটা বলতেছে। আমার যেখানে যেখানে বলার আমি বলি। আমি ইভেন আরো যখন পুরানা স্টুডেন্ট গুলা ছিল না, যারা, যাদের সঙ্গে অমন ধরনের রিলেশন ছিল, যারা হয় না একটা একটা লেভেলের শ্রদ্ধা করে, তোকে বলে তোর কথা বিশ্বাস করে তুই যেটা বলতেছিস শুনতেছে, তো ওদেরকে আমি অনেক ট্রিক দেখাইছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি কি করা যায়, বহুত কিছু করা যায়। ঠিক আছে, আমি যেমন নাম্বার গেমিং টেমিং হলো সবকিছু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বের করতে পারি। যে তোকে ধরে নে আমি 50টা নাম্বার দিয়ে দিলাম, তুই 50টা নাম্বারের মধ্যে কোনটা চুজ করবি আমি বলতে পারি। ওগুলো বডি ল্যাঙ্গুয়েজের খেলা সবকিছু। ওকে, তো তো এবার আমি ওইটা বাচ্চারাও যদি দেখিস তোরা বডি ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্টেড হইতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট এখনকার বাচ্চাগুলা, ইভেন আমি আমার ভাগনা ঠাগনা সবাইকে দেখি আর কি, এই একদম ছোট বাচ্চাগুলা, ওদেরকে যখন দেখি, মানে সত্যি সত্যি, আমি খালি ওই বাচ্চাটার কথা বলতেছি না, ইন জেনারেল সবার কথা বলতেছি। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোবাইল ছাড়া মানুষ ভাবতে পারে না এখনকার দিনে 5 ঘন্টা মোবাইল ছাড়া। ওকে, বাচ্চাগুলোর কি হয়, একটা বাচ্চা ছোটবেলা থেকে যখন মানুষ হইতেছে, কেমন করে ও বুঝবে বলে করলার টেস্ট এমন, ঠিক আছে না, মিষ্টির টেস্ট এমন, ধরিনে শাক আলাদা আলাদা হয়। ওকে, এটা কলমি শাক হয়, এটা ঢেঁকি শাক হয়, এটা হচ্ছে পাট শাক হয়, এটা অনেক শাক হয়। তো শাকের, শাক তো শাকেই, তার মধ্যে তার টেস্ট আলাদা, ডাল তো ডালের বহুত ধরনের টেস্ট আছে। এবার ওই বাচ্চাটা যদি ছোটবেলার থেকে খালি ওই একটা গোপাল ভাঁড়, ওই একটা কার্টুন, ওই একটা কিছু নাই কিছু দেখে দেখে খাচ্ছে, ওর কনসেন্ট্রেশন ছোটবেলার থেকেই খাওয়ার উপর, মানে সরি, কার্টুনের উপর, তো ও তো টেস্টেই বুঝবে না। ওকে, তো পরবর্তীতে ওইটাই প্রবলেম হয়, ও এতদিন বুঝেই নাই, ওর মাইন্ডসেট বোঝেই নেই, ওর শরীর বোঝেই নেই, শরীর তো বুঝতেছে বলে কি আসতেছে, প্রোটিন আসতে না কি আসতেছে, ওর মাথা একদম বোঝেই নেই যে কি ধরনের খাওয়া। ওকে, তো খাওয়া দাওয়ার সময় এই যে সিনেমা দেখে খাওয়া, তোদের কার্টুন দেখে খাওয়া বহুত ডেঞ্জার সাইন, একটা মানুষ বুঝতেছে না। তোদের দেখিস না অনেকের পড়াশোনা, অনেকেই আমাকে বলিস, ঠিক আছে, বলে আমি তো পড়াশোনা ঠিকই করতেছি স্যার, মনে থাকে না। কারণটা তোর প্রসেস ভুল না। তুই খালি পড়াশোনাটাকে পড়াশোনার রেসপেক্টে দেখছিস, পড়াশোনা তোর জীবনের কি হচ্ছে, একটা হচ্ছে ওয়ে অফ লাইফ, ওটার অংশ। তুই কেমন করে তোর শরীরকে, তোর মনকে পরিচর্যা করতেছিস, তার একটা পার্ট হচ্ছে পড়াশোনা। এবার তুই পড়াশোনার সময়ও মোবাইলের কথা ভাবতেছিস, সারাদিন মোবাইল দেখে দেখে পড়াশোনার কথা একটু পড়তে যাইতেছিস, আবার পড়া শেষ না হইতে হইতে মোবাইল নিয়ে আবার ব্যস্ত হয়ে গেছিস, 3টে রিলস স্ক্রল করে দেখি। তো তোর পড়াশোনা নিজের যে মাথার মধ্যে টাইম কখন পাবে, সাজানোর কত টাইম পাবে? আরে ভাই, পড়াশোনাটা করার পর তুই তো দেখলি, এবার নোটস দেখার পর নিজের শরীর, নিজের মন, ওদের তো হচ্ছে নিজের মাইন্ডের ভিতর সাজাইতে টাইম দিতে লাগবে। পড়ার পরে সেকেন্ডের মধ্যে তোরা হচ্ছে মোবাইল নিয়ে পড়ে যাস।
তাহলে কি হবে? ওকে, তো তোরা যেভাবে টাইম নষ্ট করতেছিস, এবার তুই ভাব না যে কোনোদিন মেডিটেশন করিস নাই, যে কোনোদিন কিছু করিস নাই, কনসেন্ট্রেশন করার চেষ্টা করিস নাই, তার ক্ষেত্রে 5 ঘন্টা পড়েও লাভ হবে না। ওকে, আর যে দেখিস ভালো করে কনসেন্ট্রেশন আছে, তার ক্ষেত্রে কয় ঘন্টা, 2 ঘন্টা পড়া তোর 5 ঘন্টার থেকে বেশি এনাফ হয়ে যাবে। ওকে, তো সেম জিনিস, তার জন্যই দেখবি না, বাট বেশিরভাগ লোকের এখনকার দিনে ওই প্রবলেম তৈরি হয়ে গেছে, মানে মানুষের ধৈর্য শক্তি নাই প্রায়। ওকে, আর সিরিয়াসনেস হইতেই পারে না। ওইখান থেকে আমি ওটাই বললাম যে এখনকার স্টুডেন্টের আমার একটা জিনিস দেখে আমার নিজেরই খারাপ লাগছে, যেহেতু আমরা কেমন করে বেঁচে আছি, যদি স্যারদের অবস্থা দেখিস, তোদের কাছে আমরা টাকা নেই, আমরা আমাদের তরফ থেকে যা কিছু শিখছি তোদেরকে শেখানোর চেষ্টা করি, আর তোরা শিখে লাইফে কিছু একটা করবি। এবার আমরা যখন পড়াই, মোস্ট অফ দ্য কেসেস এর ক্ষেত্রে দেখি এখনকার দিনে কম্পিটিশন বেড়ে চলতেছে। দেখবি নিটে এত লাখ ফর্ম ফিল আপ, জেইতে এত লাখ ফর্ম ফিল আপ, কিন্তু ওভারঅল কম্পিটিশন জানিস কমতেছে। কারণটা ওভারঅলি যদি দেখিস এখনকার দিনে খুব কম লোকই আছে সিরিয়াস কি নেয়, হচ্ছে পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয়। ওকে, সিরিয়াসলি না নিয়ে অনেকে তো কোচিং সেন্টারে অ্যাডমিশনেই নেই হচ্ছে স্ট্যাটাস দেওয়ার জন্য। ওকে, নিজেকে শো আপ করার জন্য, 3 বছরের 2 বছরের ড্রপ দেওয়ার জন্য। ভাই তোরা যদি ঠিক করে পড়াশোনা করিস, ড্রপ দেওয়ারই দরকার পড়ে না। কোন দিন শুনছিস যে ড্রপ দেওয়া স্টুডেন্ট বেশি কি করছে, র্যাঙ্ক করছে? কোন দিন শুনছিস ড্রপ দেওয়া স্টুডেন্ট বেশি সিলেকশন হয়েছে? রেগুলার স্টুডেন্টই বেশি সিলেকশন হয়। কারণ স্বাভাবিক জিনিস, তোর মাথাটাকে অমন করে প্রসেস করে চলতেছিস। আর সিলেবাসটা তো বানানো হচ্ছে অমন করে না, 11-12 এর সিলেবাস, যাতে 2 বছরে তোরা হচ্ছে বোর্ড দিয়ে তোরা কি করতে পারিস, যে ইউনিট টেট ক্র্যাক করতে পারিস। কিন্তু তোরা নিজেকে এমনটা সিরিয়াসলি নিস না যে পড়াশোনা হবেই, সবকিছু করার পর পড়াশোনা টাইম পাইলে করবো, না পাইলে নাই। ঠিক আছে, তো এই জিনিসটা বহুত একটা ডেঞ্জার সাইন হয়েছে। তোরা নিজেকেই একবার করে নিজেকে গিয়ে কোশ্চেন করে দেখবি যে সত্যি সত্যি তোরা ওই লেভেলে পড়াশোনা করতেছিস যে লেভেলে তোদের হচ্ছে। আমি কারণটা, আমার একটা বন্ধু আর আমি হিসাব করতেছিলাম তো, যে তোদের একটা করে স্টুডেন্টের, যারা যারা বাইরে থাকিস না, সাপোজ ধরে কোনো গ্রাম থেকে পড়াশোনা করতে আসছিস, বা টাউনেই যারা যারা বাড়ি আসিস, তোদের একটা জিনিস দেখছিস যে তোদের একটা স্টুডেন্টের পিছনে কতগুলো টাকা খরচা করে তোদের বাড়ি থেকে। নর্মাল মিনিমাম তোরা কি হচ্ছে, তোদের কয়টা সাবজেক্ট? 6টা সাবজেক্ট। 6টার মধ্যে মিনিমাম তোরা 7টা 8টা টিউশন পড়িস। ঠিক আছে, সবাই 8টা 9টা তো পড়িস, 8টা ধরলাম। তা 8টার জন্য দেখ 8000। ওকে, 8000, তোদের বাড়ি ভাড়া থাকা খাওয়া মোটামুটি 8,000 টাকা যায়, 7-8 হাজার টাকা তো যায়, যারা যারা এখানে থাকিস। আর যারা যাওয়া আসা করতেছিস তাদেরও তো গাড়ি ভাড়া আছে। তো তোরা যদি দেখিস 8,000 টাকা গাড়ি, টোটাল থাকা খাওয়া পকেট খরচা সবকিছু মিলে 16,000 টাকা। বুঝিস এখনকার দিনে তোরা এই যে কয়দিন পরে মাধ্যমিকের রেজাল্ট দিয়ে যে জিডিএস এর চাকরি পাবি, তোদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই জিডিএস এর চাকরিতে ঢুকবে, অলরেডি ঢুকছেও, অনেকে ঢুকবে 18 বছর হলেই। হ্যাঁ, তারপরে দেখবি আমার কত স্টুডেন্ট জিডিএস এর চাকরি করে না, সবুজ সবুজ প্রচুর স্টুডেন্ট আমার চাকরি করে। ওদের বেতন কত? চাকরি করে ওরা প্রত্যেক দিন চাকরি করে, শনিবারও ছুটি নাই, একদম খালি রবিবার ছুটি। সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন কত পায়? বেতন পায় হচ্ছে 13,000 টাকা, 14,000 টাকা বেতন। ঠিক আছে, পোস্ট অফিসের কাজ, জিডিএস না। তো তুই ভাবছিস একটা জিনিস, তোদেরকে তোদের পিছনে তোদের বাবা কত টাকা খরচা করতেছে। মিনিমাম একটা সব থেকে গরিব ভাবে থাকতে গেলে হচ্ছে 15-16 হাজার টাকা খরচা করতেছে 2025 সালে। আর এই সালে দাঁড়ায় মানুষ চাকরি করতেছে কত টাকার? 13,000-14,000 টাকার। আমি চাকরির কথা বলতেছি। তোরা গিয়া একবার খালি ইয়ের সামনে দেখ না, কি বলে হচ্ছে, আহ যে কোনো গোডাউনের সামনে চলে যা, শপিং মলের সামনে যা, দেখবি সারাদিন কালো ড্রেস পরে কি আছে, দারোয়ান হয়ে সাজিয়ে আছে। তুই জামা দেখতে যাবি, তুই জামা কিনতে যাবি, দেখবি একটা স্মাইল নিয়ে বলতেছে, স্যার ম্যাডাম আপনাকে এইটা জামা ভাল লাগবে, আপনাকে এইটা জামা ভাল লাগবে। ওকে গিয়ে জিজ্ঞেস করি তো ও কবে নতুন জামা কিনতে হয়েছে, ওর বেতন কত? সারা দিন কাজ করার পর বেতন কত পায়? 6,500 টাকা 7,000 টাকা বেতন পায়। আমাদের কোম্পানিতে কাজ করে, আমাদের এখানে কত টাকার, মানে মিনিমাম যারা স্যালারিতে কাজ করে, আমি আমি আমার যদি প্রথম কোম্পানির কথা বলি, ওইখানে তো মানুষ 3,500 টাকাও মাসে কাজ করতো। ঠিক আছে, তারপরে আমার এই একটা টাইমে মনে হয়েছে, তুই ভাব বাজারে 3,500 টাকায় মানুষ পাওয়া যায় সারা মাসে কাজ করার জন্য। তা কাজের কি অবস্থা, মানে আমরা দিতাম। তারপরে আমার একটা টাইমে মনে হয়েছে যে এত টাকা কম কেমন করে দিতে পারি একজনকে, কারণটা আমার তো ওইটা দিনেও কামাই। ঠিক আছে, মানে ওর থেকেও বেশি কামাই, আর আমি ওকে মাসে আমি ওইটা দিতেছি। তো কিন্তু
ওভারঅল কোম্পানির রেসপেক্টে যদি দেখিস কি করবি, বাজারে তো 3,500 টাকা কেন 3,000 টাকা তো পাওয়া যাইতেছে। আমার কথা কয়জন শুনবে? কোম্পানিতে তো আর আমি একাই নাই, না? তো আর কোম্পানি ইমোশন দিয়ে কাজও করে না। তুই তুই অ্যাভেলেবেল মার্কেটে 3,000 টাকায় মানুষ চাকরি করতেছে। তারপরে যাই হোক, ওটার পরবর্তীতে এখন যে আমরা আমরা যেমন করে কোম্পানি চালাইছি, যেমন করে আছে আমাদের এখানে এখনো মানুষ হচ্ছে কি হচ্ছে, আমাদের কোম্পানিতে যে পুরোহিত কাজ করে, ঠিক আছে, পুরোহিতের একটা স্যালারি আছে মান্থলি। তারপরে ধনী আমন করতে করতে লোয়ের স্যালারি, পুরোহিতকে আমি বলতেছি না, বাট কাজ করে যারা, কাজ করার লোয়ের স্যালারি এখন কত হচ্ছে? 7,500 টাকা, ঠিক আছে। আর হাইয়েস্ট অবভিয়াসলি আমাদের কোম্পানিতে এখন মনে হয় 56,000 এমন চলতেছে যে কাজ করে আর কি। তা আমি খালি বলতেছি, বলে মানুষের চাকরি বা কামাইয়ের শুরু দেখছিস, সারা মাস কাজ করতেছে, একটা ইয়ার সামনে দাঁড়ায় আছে, যে শপিং মলের সামনে দাঁড়ায় আছে, শপিং মলে কত দিতেছে তোকে? 6,000 টাকা 7,000 টাকা দিতেছে। ওকে, তো এই জিনিসটা ভাব রে, মানে তোরা বুঝতে পাইতেছিস না সিরিয়াস না হওয়ার এফেক্ট কি দিবে। ওকে, সিরিয়াস হওয়া, একটা লোক তোদেরকে যে তোর বাবা তোর মা কষ্ট করে করে দিতেছে না, 16,000 টাকাও কম মনে করিস না। পরবর্তীতে বুঝবি একটা টাইমে 16,000 টাকা কামাই করা কি কঠিন। ওকে, তো সিরিয়াস, একটু সিরিয়াস হ সবাই পড়াশোনাটাকে নিয়ে। অন্তত নিজের বাপ মার দিকে তাকা। বাপ মা কি চায় বলে? এত কষ্ট কইরা কেউ একটা ছোট্ট দোকানদার করতেছে, কেউ একটা ছোট ইয়া করতেছে, চাকরি করতেছে, কেউ কিছু একটা করতেছে, তারপরে করেই দিতেছে। তোদের বাড়িতে নর্মালি যদি দেখিস, তোদের বাপ মা যারা চাকরি করতেছে কত টাকা বেতন পায়? ধরলাম যে 50,000 টাকা পায়। 50-এর মধ্যে তুই বুঝছিস তোর একটা বাচ্চাকে খালি পড়াশোনার জন্য কত দিতে লাগতেছে? 16,000 টাকা। আর পুরো ফ্যামিলিটাকে তো চালাইতে লাগবে না? তো হ্যাঁ, বড় ব্যবসায়ী থাকলে তোদের তো আমি বলবো, বারবার বলি, যাদের বাড়িতে বড় ব্যবসা আছে তারা পড়াশোনা করে টাইম নষ্ট করিস না। একটা লেভেল অব্দি পড়াশোনা কর, তারপর সাইডে দে ভাই। এই বড় ব্যবসা যারা যারা করবি, যাদের মাথায় আছে, মাথায় রাখিস একটা জিনিস, তারা এক্সট্রা নলেজ নেওয়ার চেষ্টা করে। এই যে কনভেনশনাল এগুলো নলেজ নেওয়ার চেষ্টা করিস না, এগুলো দিয়ে বেশি দূর আগাইতেও পাবি না। আগানো যায়, বাট তোকে এইখানে থাইকে এইটাকে কভার করেও আরো এক্সট্রা নলেজ ইয়া করতে লাগবে। হ্যাঁ, তো হার্ডওয়ার্ক কর, একটা টাইমে জীবনে বহুত কিছু পাবি। আর হার্ডওয়ার্ক না করলে, এখন থেকে সিরিয়াস না হলে কিন্তু বহুত চাপে পড়ে যাবি। আমি কত লোককে দেখি রে, জিডিএস এ আমার প্রচুর স্টুডেন্ট, আমি বললাম না, আমি এখনো যদি শোনাই, আমার এখনই মনে পড়তেছে আমার কতগুলো স্টুডেন্ট চাকরি করে। ভাগ্যশ্রী, তারপরে লিজা, সবুজ, আরো অনেকগুলো এখন নাম মনে পড়তেছে না, বহুত জিডিএস এ চাকরি করে। ওদের আমি অবস্থা যখন দেখি, ও আরিফ, তারপরে সামথিং সামথিং, অভিষেক, আরো কে কে আছে মনে নেই এখন, ঠিক আছে। বাট এতগুলো আছে, আমি দেখি মানে ওদের সাথে রেগুলার যাদের সাথে কথা টথা হয়, ভাই সারাদিন কাজ করে অফিসের জামলা আইসে আবার হচ্ছে বাড়িতে মাথায় টেনশন নেই, এই করে করে জিডিএস এর চাকরি করতেছে, আর বেতন দেয় হচ্ছে ইয়া। আর ওইটুকু করে বাচ্চা, আমি ওদের কাউকে অপমান করতেছি না, ওইটুকু করে বাচ্চা যখন হচ্ছে পুজোর সময় ধরে হচ্ছে 8,000 টাকার একটা বোনাস পায়, 9,000 টাকার বোনাস পায়, খুশি হয়ে যায়। তোরা দেখছিস? আর এখন তোরা ওদের থেকে বেশি খরচা করতেছিস ওদের থেকে, ওরা কাজ কইরা কি হচ্ছে যে লাইফস্টাইল পাইতেছে না, তোরা বসে বসে ওর থেকে ভালো লাইফস্টাইল পাইতেছিস, আর তোরা তবু ওইটাকে সিরিয়াসলি নিতেছিস না, ওইটা কাটাইতেছিস। ওকে, তা স্মার্ট হওয়া একটু, এখন যদি খাটিস, পরবর্তীতে দেখবি যে বহুত লাভ হবে। আর নিজেকে একটু করে চেনার চেষ্টা কর, নিজেকে না চিনলে বহুত মুশকিল। এবার দেখ, এবার শোন, আর 12-এর পর একটা জিনিস আমি বলতেছি, আজকে যখন বলতেছি বলে দিই, তোরা না এই বছরটা নিজেকে চেন ঠিক করে, 12-এর পর না অন্তত নিজের ইচ্ছা মতো স্ট্রিমে যাস, নিজের যেটা ভাল লাগে ওইটা চুজ করিস। এমন না ইমোশনাল হয়ে চলে যাস, বলে আমার বন্ধু যাইতেছে, আমার গার্লফ্রেন্ড যাইতেছে, আমিও ওইটার পিছনে পিছনে যাই, আমার বয়ফ্রেন্ড ওইখানে আছে আমিও যাই ওখানে। এইবার কত স্টুডেন্টকে দেখছি না আমি, আমার একটা ভালো স্টুডেন্ট ছিল, ওর হচ্ছে বয়ফ্রেন্ড কলকাতায় গেছে জন্য ওর ওর যাইতে লাগবে, ও প্রাইভেট কলেজে গিয়ে ইংলিশ নিয়ে পড়তেছে, কারণটা বয়ফ্রেন্ডের সাথে থাকতে লাগবে। তো আমার একটা স্টুডেন্ট আছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে কত পাইছিল বলতো? 665 পাইছিল, সরি, মানে কি বলে, 465 পাইছিল, ঠিক আছে।
465, ফিজিক্সে কত হচ্ছে 98, ম্যাথে হচ্ছে 100। সবকিছু নিয়ে ভালো করে পড়াশোনা করতেছিল একটা বড় ইনস্টিটিউটে। দিদি ওইখানে গিয়ে বয়ফ্রেন্ড হয়েছে, বয়ফ্রেন্ড কি আলাদা স্ট্রিমের জন্য পুরো 2 বছর ড্রপ দিয়ে দিছে, মানে 2 বছরের পড়াশোনা ওটাকে ক্যান্সেল করে আবার বয়ফ্রেন্ড স্ট্রিমে গিয়ে অ্যাডমিশন নিছে। তো আমি এগুলা দেখতে দেখতে অভ্যাস, আমি এগুলা না ইয়ার কি করে বলতেছি, আমার স্টুডেন্ট যেগুলা আমাকে এসে বলে, আমি জানি ওদের অবস্থা, ওদের বাপ মা গুলো এসে বলে বলে কি হইলো আমার মেয়েটার, কি হইলো আমার ছেলেটার, ঠিক আছে, অর্ধেক রাস্তায় গিয়ে এমন এমন করতেছে। তো তোরা তোদের বাপ মার দুঃখগুলো এখন বুঝবি না, তোদের তো পুরো একটা আলাদাই পৃথিবী বানায় নিস না, ওই পৃথিবীর মধ্যে থাকিস তোরা, রিয়েলিটি থেকে কতটা দূরে থাকিস তোরা নিজেও জানিস না। আমি এখন কি বলবো, যে লোকটা, আর এখনকার দিনে তো একটা বহুত ইয়ে হয়ে গেছে, ও বাপ মা একটু মারলে, স্যার একটু মারলে একটু পরে ভয় দেখাবো, আমরা যদি কিছু বলি আমাকে সাইডে থেকে চলে যাবে, আমার কাছে পড়বি না। বাপ মা যদি বলে, বাপ মাকে বলা শুরু করে দেয় যে আমি এগুলা করবো, এগুলা লিখতে মানে বলতে তো আর পাই না ইউটিউবের জন্য, তো ব্ল্যাকমেল শুরু করে দিছে, কত দেখছি এখনকার দিনে। তো তো আমি এগুলা দেখতে দেখতে মানে এতদিন থেকে পড়াই, এত ধরনের স্টুডেন্ট দেখছি না, তার জন্য বলবো নিজের স্ট্রিম চুজ কর না। আমি বারবার বলি, আমি একটা স্টুডেন্টকে বলি, আমার একটা স্টুডেন্ট ছিল জানিস, এত সুন্দর আর্ট করতো, ওকে আমি 12 এর পরেই বলছিলাম ভাই তুই অন্তত বিশ্বভারতী, রবীন্দ্র ভারতী এই ধরনের কিছু জায়গায় আর্ট নিয়ে পড়, ফালতু সায়েন্সে থাকিস না। না, ওর বাড়ির থেকে বাড়ির লোক সায়েন্সে রাখতে লাগবে, ওর জীবন এখন কি হচ্ছে এমন কেন গরুর গরুর মতো চলতেছে, আসে গিয়ে তারপরে ও নিজে নিজে আর্ট শেখার চেষ্টা করতেছে, তুই বাপ নিজে ওই লেভেলের আর্ট পাস, এবার যদি ভালো একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নেস, তাহলে আরো কোথায় আর্ট যাবে। তো উঠিতে ভাই অনেক কিছু করা যায়, বাপ মায়ের যে কিসের জন্য বুঝি না যে সায়েন্সেই নিতে লাগবে, আরে নিজের পছন্দের স্ট্রিম নেই, ঠিক আছে। তো বলবো যে ডান্স পাইস সে ডান্সের দিকে যা, আরো ইমপ্রুভ কর, তুই যদি ভাবিস নিজে নিজে শিখে বহুত কিছু করবি, করতে পাবি না, স্বাভাবিক জিনিস। তুইও নিজেও যদি সাপোজ ধরে না কত্থক শিখতে চাস, ভাই তোর কত্থকের কি করতে লাগবে, অন্তত তোর কি হচ্ছে 8 বছরের সার্টিফিকেট লাগবে, তারপরে গিয়ে বড় ইনস্টিটিউট খুলতে পাবি, তুই কেউ শেখাইতে পাবি, না হলে তো তোকে তো শেখাইতেই দিবে না, সার্টিফিকেট দিতে দিবে না। হ্যাঁ তুই হচ্ছে ভালো ডান্স পাস, তো সার্টিফিকেট নেই, তুই ইনস্টিটিউট কোনোদিন খুলতে পাইতেছিস না। ওকে, মানে তোর মিনিমাম শেখানোর জন্য তো হচ্ছে 3 বছর শিখতে লাগে। হ্যাঁ, তো ওর জন্য সার্টিফিকেট এলা কোর্স টোর্স এগুলো কর, ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ না। যাই হোক, এবার দেখ কি বলছে, ওই এটা কোশ্চেনে আসি আমরা। তাহলে আমরা জানি হচ্ছে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে এইচ বাই পি হয়, হ্যাঁ। তাহলে পি ইকুয়াল টু এখান থেকে ভরবেগ ইকুয়াল টু কত আসবে, এইচ বাই ল্যামডা, এইচ বাই ল্যামডা। এবার বলছে একটি ইলেকট্রনের দ্বিগুণী তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻10 থেকে এটার থেকে চেঞ্জ করে এটা করব, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখ, প্রথম ক্ষেত্রে কত হবে, ল্যামডা ওয়ান ইকুয়াল টু এইচ বাই পি ওয়ান, আর দ্বিতীয় ক্ষেত্রে কত হবে, ল্যামডা টু, তাহলে এটা হচ্ছে লিখে দে, আমাদের পি ল্যামডাই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইচ কে আবার চেঞ্জ করে দিস না, এইচ তো সেম, তাহলে কত থেকে কতই গেছিস যেন আমাদের মনে আছে, যে 1 থেকে 0.5 এ গেছিস, এটাই গেছিস। এবার শক্তির কথা বলছে, তাহলে শক্তি ইকুয়াল টু কি হয়, গতি শক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ওটাকে সাজায় লিখলে কি জানা আসে, পি স্কোয়ার বাই এম আসে, তোরা জানিস হাফ এম ভি স্কোয়ার কে সাজায় লিখলে পি স্কোয়ার বাই কত আসে, এম আসবে। তাহলে প্রথম ক্ষেত্রে ই ওয়ান ইকুয়াল টু কত হবে, পি ওয়ান স্কোয়ার বাই 2 এম, আর ই টু কত হবে, পি টু স্কোয়ার বাই কত হবে, টোয়াইস এম হবে, ঠিক আছে। এবার হচ্ছে শক্তির পরিবর্তন, তাহলে শক্তির পরিবর্তন কি হবে, শক্তির পরিবর্তন ডেল্টা ই ইকুয়াল টু কত হবে, ই টু মাইনাস ই ওয়ান, তাহলে বসাই দে, ডেল্টা ই কিউ ইকুয়াল টু ই টু, ই টুর ভ্যালু কত হচ্ছে, পি টু স্কোয়ার বাই টোয়াইস এম মাইনাস হচ্ছে পি ওয়ান স্কোয়ার বাই কত হচ্ছে, টোয়াইস এম। তাহলে 1/2m ইকুয়াল টু কত হচ্ছে, পি টু স্কোয়ার মাইনাস পি ওয়ান তার স্কোয়ার, সরি, হ্যাঁ, পি ওয়ান পি টুর মান বসায় দে, উপরে জানি, তাহলে কত আসবে বলতো এটা, এ স্কোয়ার বাই ল্যামডা ওয়ান স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার বাই ল্যামডা টু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ল্যামডা ওয়ান স্কোয়ার।
তাহলে এ স্কোয়ার বাই 2m সবগুলোর ভ্যালু এখানে হচ্ছে পুট করে দে তোরা। প্রত্যেকটার ভ্যালু জানিস, এইচ এর ভ্যালু জানিস, 2m এর ভ্যালু জানিস, ল্যামডা 2 এর ভ্যালু জানিস, ল্যামডা 1 এর ভ্যালু জানিস, পুট করে দে। তাহলে ভ্যালুগুলো পুট করলে কত আসবে বলতো? এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻34 তার কত করবে স্কোয়ার বাই 2 ইন্টু এম কত 9.1 ইন্টু 10⁻, কত হচ্ছে 31 কেজি। ওকে 2 ইন্টু, যারা অনলাইন তোরা দেখতে পাইতেছিস না, এটা 2 ইন্টু 9.1 ইন্টু 10⁻31। হ্যাঁ, এটা 1 বাই ল্যামডা 2 কত হচ্ছে 0.5। ওকে, এত অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রম মানে কত হবে ইন্টু 10⁻, কত হচ্ছে 10 মিটার স্কোয়ার, মাইনাস কত 1 বাই 1 ইন্টু 10⁻, কত হচ্ছে -10 তার স্কোয়ার। দেখ যেটা অ্যান্সার আসবে এত কি আসবে, জুলে আসবে। হ্যাঁ, এবার আমাদের ইলেকট্রন ভোল্টে নিয়ে যাইতে লাগবে। তাহলে যেটা আসবে, হ্যাঁ, ওটাকে কত দিয়ে ভাগ করবি 1.6 ইন্টু 10⁻, কত হচ্ছে 19 দিয়ে ভাগ করবি, তাহলে অ্যান্সার কত আসবে হচ্ছে ইলেকট্রন ভোল্টে আসবে। হ্যাঁ, তাই এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করবি, যেটা আসবে ওইটা জুল আসবে। তারপর ওই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করবি 1.6 ইন্টু 10⁻19, তাহলে ইলেকট্রন ভোল্টে চলে আসবে। এগুলা কোশ্চেন কিন্তু আসতে থাকে 2 নম্বরই, আসতে থাকে কি আসছেই পিবিএসসি এটা। বুঝছে? তো এবার শোন কোশ্চেন নাম্বার 11 কি বলছে, আইনস্টাইনের সমীকরণ দ্বারা আলোক তড়িৎক্রিয়া সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। আইনস্টাইনের সমীকরণ দ্বারা আলোক তড়িৎক্রিয়া সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, এটা নোটসেই আছে। আমি তোদের থিওরি পড়াইতেছি যথেষ্ট ভালো করে, তার পরবর্তীতে সেগুলোর উপর বেস করে প্রবলেম সলভ করাইতেছি, তারপরে অ্যাসাইনমেন্ট দিতেছি, তারপরে তোরা পড়তেছিস না পরীক্ষার জন্য, সবকিছু রেডি করে দিতেছি। আমাদের সময় স্যার খালি থিওরি পড়াই দিত, যা কিছু করার এগুলো তো সব নিজেরাই বানাইতাম। তাহলে কতটা টাইম সাপেক্ষ কাজ করতে লাগছে। ওকে, আর তোরা কি করতেছিস, সবকিছু রেডি করে দিতেছি, তারপরে পরীক্ষার আগে তোদের রেডি হয় না, বলে টাইম পাস না। তাই এখন থেকে কাজে লাগা দিনগুলাকে, ক্যালেন্ডারে মার্ক করা শুরু কর, ঠিক আছে? অন্তত পুরো একটা খাতা বানা, একটা বড় আর্ট পেপার নে, ওটার মধ্যে 1 2 3 করে ডেট গুলা লেখ, যে কয়টা দিন, 90টা দিন লেখ, 3 মাস আছে তো, তারপরে ওগুলা তো রিভিশনের দিন, তা 90টা দিন লেখ, প্রত্যেক দিন একটা করে দিন কাট, তাহলে বুঝতে পাবি। যতদিন কাটিস নাই না অতদিন বুঝতেই পাবি না। ওগুলা ক্লিশে ব্যাপার স্যাপার হইলেও এখনকার দিনেও ওগুলা কাজ করে। তোর মাথার মধ্যে ভয় ঢুকবে বলে 90 দিনের মধ্যে 60টা দিন কাইটা ফেললি, 60টা দিনে কিছুই পড়িস নি, তখন বুঝবি আর মাত্র ক্যালেন্ডারের দিন সংখ্যা কমতেছে। ওকে, এখনকার দিনে তো সব স্ক্রল করে করে 15 সেকেন্ডে চলে যায়। যাই হোক, 12 দেখ, আর আমি যখন এখনকার দিন বলি না, তখন কেউ ভাবিস না যে খালি এখনকার দিনেই খারাপ, আগে খারাপ ছিল না। খারাপ তখনও ছিল, এখনো ছিল। এবার তুই খারাপের জগতে নাম লাগাবি না ভালোর জগতে নাম লাগাবি, তোর ব্যাপার। অনেকে জ্ঞান দিতে থাকে না, দেখবি তোদের দাদু ঠাদু দাদা দিদি অনেকেই বলে আমাদের সময় তো এমন ছিল, বা অনেক আরো বয়স্ক লোক বলবে ভারতবর্ষ আগে তো এমন ছিল, সোনার চিড়িয়া ছিল, এ ছিল। জ্ঞান শুনবি না, অনেকে এসে ভারতবর্ষ আগে সোনার চিড়িয়া ছিল, ওইখান থেকে লুট লুট করে শেষ হয়েছে। বলতো ওই সোনার চিড়িয়া দেশে কি
থাকার পরেও কি লাভ হয়েছে? যে দেশে হচ্ছে কি করতো, মহিলাদের সতীদাহ প্রথার নাম করে স্বামীর সাথে পুড়িয়ে ফেলতো। তো কোন সাইডটা ভালো দেশ? ঠিক আছে, ওগুলা খালি চিৎকার করে যে সোনার দেশ ছিল, ছাতা মাতা, একটা মহিলার দোষ নাই কিছু নাই, স্বামীর সাথে পোড়া দিয়ে দিত। তো ওগুলো সোনার দেশের কিছু লাভ নাই। হ্যাঁ, এখনকার দেশ বহুত মানে ভালো আর কি, কিন্তু ভালো খারাপ সবসময় থাকে। যাই হোক, এবার লেখ। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের কোন আলোক রশ্মির দ্বারা একটি ধাতব তলকে আলোকিত করলে নিবৃত্তি বিভব হয় v0। একই তলকে 2 ল্যামডা দ্বারা তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি দ্বারা আলোকিত করলে নিবৃত্তি বিভব হয় e(v0/4)। বায়ুতে আলোর বেগ c হলে আলোক তড়িৎ নিঃসরণের সূচনা কম্পাঙ্ক নির্ণয় করো। খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা মেবি 2016 এর কোশ্চেন। কর কোশ্চেনটা পড় একবার, কোশ্চেনটা পড় সবাই, ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটা? এটা করাইছি? দেখ তো এটা করাইছি নাকি, করাইছি মনে হয়। c/3 ল্যামডা অ্যান্সার আসছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটাও হয়ে গেছে, এটাও নোটসে আছে। বাহ, শাহনাজের মাথা খুলছে, কোশ্চেন চিনতে পাইতেছে। থ্যাংক ইউ শাহনাজ। এবার দেখ 13, কোশ্চেন নাম্বার 13। কোন কণার ভরবেগের সঙ্গে ডিবগলির তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন, লেখচিত্র নোটসে করাইছি। ঠিক আছে, একটা বললে আর একটা কমে। তারপর বলছে 0.1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণার ভরবেগ নির্ণয় করো। লেখ। ফোটন কণার ভরবেগ দেখ, তাহলে আমরা কি জানি? ল্যামডা ইকুয়াল টু কত? h/p, যেখানে p হচ্ছে ভরবেগ, তাহলে p ইকুয়াল টু কত হবে? h/ল্যামডা। h এর মান তোরা জানিস, ল্যামডার মান জানিস, বসায় দে, শেষ। 6.626 ইন্টু 10 টু তার মাইনাস কত হচ্ছে? 34 ল্যামডা। ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে? 0.01 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কত হচ্ছে? 10 টু তার মাইনাস 10। এত আসবে ভরবেগ। ভরবেগের একক কি হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কে বলবি ভরবেগের একক? পূজা বল বল, নামের মধ্যেই আছে। ভরবেগের একক, কারণটা একক না রাখলে তো নাম্বার পাবি না। হ্যাঁ, ভেরি গুড। ভর ইন্টু বেগ, ভরবেগ মানে কি? ভরবেগ, ভরের মানে কত হচ্ছে কেজি, বেগ মানে কত মিটার পার সেকেন্ড। বাহ মুকেশ, ভেরি গুড। মুকুর মাথা খুলতেছে একটু করে। ফোরটিন, কি বলছে? কত বিভব প্রভেদের মধ্য দিয়ে ইলেকট্রন ত্বরান্বিত করা হলে ইলেকট্রনের ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য এত হবে? এটা ডাইরেক্ট অ্যান্সার বল। বল কোন সূত্র ইউজ করব? কি কি দেওয়া আছে দেখ তো। বলছে কত বিভব প্রভেদের মধ্য দিয়ে একটি ইলেকট্রনকে ত্বরান্বিত করলে ইলেকট্রনের ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম হবে। সিম্পল জিনিস, আমরা একটু আগে এই পড়লাম। ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু কত হয় জান? 12.27 বাই ভি, এত কি হচ্ছে? অ্যাংস্ট্রম। এটা কোন এককে লিখতে লাগবে? অ্যাংস্ট্রম এককে। সবকিছু দেওয়া আছে, ভি এর মান, ল্যামডা দেওয়া আছে না? হ্যাঁ, ল্যামডা দেওয়া আছে, হয়ে গেল। তাহলে এখান থেকে কত হবে? ল্যামডা ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.6 অ্যাংস্ট্রম। আর এটা কত হচ্ছে? 12.27 বাই রুট ভি।
এত কি হচ্ছে অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কেটে গেল, তাহলে রুট ভি ইকুয়াল কত গেল 12.27 বাই কত হচ্ছে 0.6। তাহলে ভি বের করার জন্য বোথ সাইডে স্কোয়ার করে দিবি, তাহলেই হয়ে গেল। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, কতক্ষণ লাগে? তোরা এগুলা যদি ইয়েগুলা মনে থাকে না ফর্মুলা, এত সহজে হয়। তাহলে দেখ কোশ্চেনের মধ্যে কত কি দেওয়া ছিল, ওগুলো লাগলোই না। হ্যাঁ, তোরা যদি নর্মাল সেন্সে করিস আবার অনেক কিছুই লাগবে। যত আসবে এত কি হচ্ছে ভোল্ট হবে। হ্যাঁ, একক কি হবে, এত ভোল্ট। তো ক্যালকুলেট করলে কত আসবে মোটামুটি? 12 মানে হাফ দিয়ে ভাগ করতেছি না, হাফ দিয়ে ভাগ করলে কত আসবে? 2 দিয়ে গুণ, 24, 24 স্কোয়ার। ওকে, 24 মানে 100, না 420 টুরির আশেপাশে আসবে। দেখ ক্যালকুলেট করলে দেখবি 420 আশেপাশে আসবে। 418 না, ওইটাই 420 আশেপাশে। এবার দেখ 15 নাম্বার কোশ্চেন কি বলছে, ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদনের একটি উদাহরণ দাও। আগে লেখে নে, তোরা জানিস নিজেরাই বল না। ফোটন দিতেছিস, ফোটন দ্বারা ইলেকট্রন তৈরি করতেছিস, কোন প্রক্রিয়ায়? ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদন কোন প্রক্রিয়া হবে? আলোক তড়িৎ ক্রিয়া। কারণ ওইখান থেকে আলো আসতেছে, আলো আসা মানে কি, ফোটন আসা। ফোটন আসে ধাতব পৃষ্ঠে পড়তেছে, ওখান থেকে কি বের হইতেছে, ইলেকট্রন বের হইতেছে। তাহলে লেখ আলোক তড়িৎ ক্রিয়া। এই তো তুষারও একটু একটু আসতেছে ফর্মে, কিন্তু বাড়িতে গেলেই তো হচ্ছে ভুলে যায়। ও ধান খাতের মধ্যে গিয়ে পড়ে থাকে কইবা কে জানে। শোন, আমি বারবার বলি, কারো যদি হাজারো ট্যালেন্ট থাকে না, সে যদি ট্যালেন্টকে কাজে না লাগায়, ওই ট্যালেন্টকে ফেলায় দে, বাস কিচ্ছু দরকারই নেই। কারো যদি ট্যালেন্টই না থাকে না, ও যদি চুপচাপ কাজ করে করে বহুত বড় জায়গায় চলে যায় না, ওর বহুত কিছু করে নেবে না। তো ট্যালেন্ট থাকার থেকে ইম্পর্টেন্ট ট্যালেন্টকে নিয়ে পরিচর্যা করা। ট্যালেন্ট দিয়ে কি করবি? তোরা তো শুনিসই না ইয়ার বহুত ট্যালেন্ট, কি বলে হচ্ছে, আরে ওর নাম কি, তিমির, তিমি মাছ, হুইল গুলার, ঠিক আছে? জানিস তো মানুষের মানুষের থেকেও বেশি ট্যালেন্টেড কারা হয়? ওরা হয়। এটুক জানিস তো? না হলে ন্যাশনাল জিওগ্রাফি দেখিস, সেই আলাদাই শিখবি মানুষের থেকে কোথায় কোথায় ওদের ব্রেন আর কি বেশি করে কাজ করে। ওরা কিন্তু বহুত অনেক আগে থেকে অনেক কিছু বুঝতে পারে, এত শার্প ব্রেন ওদের। এবার দেখ, কোশ্চেন নাম্বার কত হচ্ছে? আর কোশ্চেন চেঞ্জ হয়ে গেল কেন আমার দ্বারা? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখ একটু। বলছে যে একটি আলোক সংবেদী ধাতব পৃষ্ঠে λ/λ/2 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি ফেলা হলো। যদি দ্বিতীয় ক্ষেত্রে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথম নিঃসৃত ফটো ইলেকট্রনের গতিশক্তির 3 গুণ হয়, তবে ধাতুর কার্য অপেক্ষকের মান হচ্ছে না। বাস, এটা তাহলে নোটসে 16 নোটস। অ্যান্সার কত হচ্ছিল? তো পরে কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 17 স্টার্ট দে। কোশ্চেন নাম্বার 17 স্টার্ট দে।
পর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা এটা, ফুলঝুরি দিয়ে দে এটাকে। বলছে একটি ফোটন এবং একটি ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য সমান, কার গতিশক্তি বেশি? এটা কোশ্চেন তোদেরকে নতুন করে ফ্রেম করতেছি, ভালো করে শোন আগে। কোশ্চেনটা কি বলছে, একটি ফোটন দেওয়া আছে আর একটা ইলেকট্রন দেওয়া আছে, তাই তো? একটা ফোটন একটা ইলেকট্রন, দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে সমান, তাহলে গতিশক্তি কম্পেয়ার করতে বলছে কার গতিশক্তি বেশি। এটা কোশ্চেনের উল্টাটাও আসতে পারে, অ্যাসাইনমেন্টে পাবি আর কোনো জায়গায় পাবি কোশ্চেনটা। উল্টাটা আসতে পারে কি হচ্ছে, একটি ফোটন একটি ইলেকট্রনের গতিশক্তি সমান, তাহলে হচ্ছে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার কম। ঠিক আছে, এটা অনেক ভাবে আসতে পারে, কিন্তু তোদের অ্যাসাইনমেন্টে তার জন্য এটা রিলেটেড অনেক কয়টা কোশ্চেন পাবে। ঠিক আছে, না উত্তর প্রত্যেকটা আলাদা হবে, ওই জন্যই গন্ডগোল হয়। তোরা কোশ্চেন প্রায় সেম না, ওই জন্য বুঝবি না যে কোন অ্যাপ্রোচে যাইতে লাগবে, ওই জন্য কোশ্চেন ভালো করে পড়তে লাগবে। ওইটি যে বললাম এটা এত ইম্পর্টেন্ট ওই জন্য। এবার দেখ, তাহলে ফোটনের এই ক্ষেত্রে কি দেওয়া আছে, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কি বলা আছে সমান, কিন্তু গতিশক্তি কি বলছে আলাদা, কম্পেয়ার করতে লাগবে গতিশক্তি। তাহলে দেখ ফোটনের গতিশক্তি কত হবে, ইউনুস বল, ফোটনের গতিশক্তির ফর্মুলা কি হবে? প্রথম কথা তো মাথায় রাখি যে ফোটন বলার সঙ্গে সঙ্গে অনেকে ফোটন ভাবা শুরু করিস, ফোটন না, এটা ফোটন। ঠিক আছে, ওকে। তাহলে ফোটনের ক্ষেত্রে কি হবে বল? হ্যাঁ, কাইনেটিক এনার্জি কত হবে? আমরা জানি ফোটন মানে কি হচ্ছে, ওর ভর আছে, রেস্ট ভর নাই, ও খালি দৌড়ি করে, তাহলে ওর গতিশক্তি কিসের সমান হবে? কাইনেটিক এনার্জি মানে পুরো শক্তি হবে। তাহলে পুরো শক্তি কিসের সমান হবে বল? ই ফোটন। হ্যাঁ, ফোটনের জন্য পি ইউজ করলাম, পি ইকুয়াল টু কত হবে? ই ইকুয়াল টু এইচ নিউ। আমরা জানি ফোটন যেটা শক্তি নিয়ে আসে তাকেই তো এইচ নিউ বলি। ওই এইচ নিউ এসে দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে এইচ নিউ জিরো ওয়ার্ক ফাংশন, আর একটা হচ্ছে গতিশক্তি। তো এটা হচ্ছে ওকে, তাহলে ফোটনের শক্তি। তাহলে এটা কি হবে হচ্ছে নিউ মানে কত? সি বাই ল্যামডা। ল্যামডা কার ল্যামডা? ফোটনের ল্যামডা। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার দিলাম। এবার ইলেকট্রনের গতিশক্তি কি হবে? ইলেকট্রনের গতিশক্তি, তাহলে ইলেকট্রনের গতিশক্তির ক্ষেত্রে কি হবে বল? ই ই ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনের ভর আছে কি নাই? ভর আছে, তাহলে ভরযুক্ত কোনো বস্তুর গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কয়ার, তাই তো হবে। ওকে, তাহলে এটা থেকে কি লেখা যায় বলতো? হাফ এম ভি স্কয়ার যদি লিখিস, তাহলে এমনকি লেখা যায়, এটার থেকে আমি যদি একটু স্টাইলিশ বানাই, তাহলে হাফ ইন্টু এম ভি ইন্টু ভি লেখা যায়। এম ভি মানে কি? ভর না? তাহলে কত হচ্ছে? 1/2 পি ইন্টু ভি লেখা যায়। এই ভর আমরা জানি ল্যামডা ইকুয়াল টু কত? এইচ বাই পি লেখা যায়। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কত হবে? এইচ বাই ল্যামডা। তাহলে এখানে কত হবে? হাফ ইন্টু এইচ ভি বাই কত হচ্ছে? ল্যামডা। এই ল্যামডাটা কার জন্য বলতো? ইলেকট্রনের জন্য না? তাহলে এটা কিসের জন্য গেল? ইলেকট্রনের জন্য গেল। ওকে, তো এটা একটা নতুন ফর্মুলা হয়েছিল, মাথায় রাখিস। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে বল মুকেশ? বলছে দুইজনারে কি থাকবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কি বলছে? সমান বলছে না? তাহলে ল্যামডা পি ইকুয়াল টু কত হচ্ছে? ল্যামডা ই, দুইজনের সমান। তাহলে এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। এবার এই দুটাকে আমি কিছু বুদ্ধি করতেছি, এই দুটো কম্পেয়ার করতে লাগবে না, কার বেশি আর কার কম। ঠিক আছে, তাহলে কি করতেছি আমি? ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করে দিতেছি, কম্পেয়ার করি। তাহলে 2 কিতে কত আছে? ই, এর ভ্যালু কত হচ্ছে? এইচ ভি বাই কত হচ্ছে? 2 ল্যামডা ই বাই কত হচ্ছে? ইপি। আর এটা কত হচ্ছে? এইচ সি বাই কত হচ্ছে? এইচ সি বাই ল্যামডা পি। তাহলে দেখ এইচ ইজ কাটলো না, তাহলে এটাকে একটু দেখ, ল্যামডা ই আর ল্যামডা পি কাটবে না, কারণটা দুটাই কি হচ্ছে? সমান। তাহলে ল্যামডা ই ল্যামডা পি কাটলো, তাহলে কি পড়ে থাকলো? এটাকে দেখতে একটু সাজাইলে, উপরে কি আছে? ভি, আর নিচে কি আছে? হচ্ছে সি, আর একটা নিচে কি আছে? 2 আছে, আর কিছু আছে? ভিটা এখানে থাকলো, 2টা নিচে আসলো, এটা আর এগুলা তো সব কেটে গেছে, এটা আসছে। এবার বলতো, আমরা জানি সি এর ভেলোসিটি কি হচ্ছে সব থেকে বড় না? লাইটের ভেলোসিটি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এটা সব থেকে বড়। তাহলে এটার থেকে এটা কি হবে? ছোটই হবে অবশ্যই। তাহলে এই ছোট জিনিসকে বড় জিনিস দিয়ে ভাগ করতেছি, সেটা একের থেকে বড় হবে না ছোট হবে? ছোটই হবে। তাহলে এটা কত হচ্ছে? একের থেকে কত হচ্ছে? ছোট। বুঝছিস কথাটা? তাহলে সো এটা থেকে যদি লিখিস কি পাবি? ই ই কি হচ্ছে? ইপি। তাহলে কি বলতে পারি? ফোটনের গতিশক্তি কি হবে?
ইলেকট্রনের গতিশক্তির থেকে বেশি হবে, বাস এটা হচ্ছে গেল। বুঝছিস কথাটা? তো মাথায় রাখিস। আর এক্সামে কিন্তু কারণটা লিখিস, কারণটা কি হচ্ছে, সি এর ভ্যালু কি হচ্ছে ভি এর থেকে অনেক অনেক বেশি। আরো সি কে 2 দিয়ে গুণ করছিস, তা তো আরো ওর মাথা খারাপ হয়ে গেছে। বড় লোকের হাতে আরো বড় টাকা তুলে দিছিস। লেগে নে তাড়াতাড়ি, অ্যান্সারটাও লিখে রাখিস। সুতরাং একই দৈর্ঘ্যের ফোটন ও ইলেকট্রনের মধ্যে ফোটনের গতিশক্তি বেশি হবে। তোদের ফিজিতে আরো ফিজিক্সের স্যার আসতেছে, মানে চেষ্টা করতেছি, দেখে যাক 2-3 জন তো অ্যাপ্লাই করছে, ইন্টারভিউ নিয়ে দেখি। হ্যাঁ, একাই একাই আর সামলানো যাইতেছে না। আমি মোটামুটি প্রত্যেকদিন মিনিমাম অন অ্যান অ্যাভারেজ 12 ঘন্টা করে পড়াই, তো আর একটা টিচার রাখতেই লাগবে। আমরা যখন শুরু করছিলাম না, তখনও 2 জন মিলে আমরা ফিজিক্স পড়াইতাম। তো না, ইলেকট্রন লেস দেন আছে না, ইলেকট্রন গতিশক্তি কম হলো। হয়েছে? চল নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। কি বলছে, সূচনা কম্পাঙ্ক কি, নোটসে লেখা আছে। তারপরে বলছে দুটি ধাতুর কার্য অপেক্ষক যথাক্রমে 2 ইলেকট্রন ভোল্ট এবং 4 ইলেকট্রন ভোল্ট, কোন ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মান কম? চল বের কর। এগুলো এখন বাচ্চা মানুষের কোশ্চেন আসতেছে। কার্য অপেক্ষকের ফর্মুলা কি ছিল? হ্যাঁ, দেখ কার সাথে কার সম্পর্ক লাগবে বলছে যে, প্রথমটা তো নোটসে লেখা আছে, তারপরে বলছে দুটি ধাতুর কার্য অপেক্ষক যথাক্রমে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, কোন ধাতুর, তার মানে কার্য অপেক্ষকের সাথে সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মানের সম্পর্ক। তাহলে দেখ কার্য অপেক্ষক কি আছে, ফাই জিরো বা ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে, এইচ নিউ জিরো। তাহলে এইচ নিউ জিরো মানে কত, সি বাই ল্যামডা। তাহলে নিউ জিরো থাকলে কত হবে, ল্যামডা জিরো। সিম্পল উত্তর, এতটুকুই উত্তর দেওয়া ছিল। তাহলে ফার্স্ট কেস কত দেওয়া আছে বলতো, ফার্স্ট কেস কত দেওয়া আছে, ফার্স্টে ফাই ইকুয়াল টু কত হচ্ছে, 2 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। তাহলে এইচ সি বাই কত হচ্ছে, ল্যামডা জিরো 1 দিলাম, হ্যাঁ না, এটা 1 নাম্বার। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে কত দেওয়া আছে, 4 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত হচ্ছে, এইচ সি বাই কত হচ্ছে, ল্যামডা জিরো কত হচ্ছে, 2, 2 নাম্বার। তাহলে কি করতেছি, ইকুয়েশন 2 ডিভাইডেড বাই কি করতেছি, 1/2 কর 2/1 কর, একই জিনিস না। তাহলে কত হয়েছে, 4 ইলেকট্রন ভোল্ট বাই কত হচ্ছে, 2 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত হচ্ছে, এইচ সি বাই কত হচ্ছে, ল্যামডা জিরো 2, আর এটা কত হচ্ছে, এইচ সি বাই ল্যামডা জিরো 1। তাহলে এইচ সি কেটে গেল, ইলেকট্রন ভোল্ট কাটলো, এটা কত হচ্ছে, 2 হইলো, শেষ উত্তর। তাহলে এখান থেকে কত আসলো, 2 ইকুয়াল টু কত আসলো, ল্যামডা জিরো 1 উপরে, ল্যামডা জিরো 2 নিচে। তাহলে কত আসলো, ল্যামডা জিরো 1 ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা জিরো 2। তাহলে এটা এদের মধ্যে হচ্ছে সম্পর্ক। বলছে কার বেশি কার কম, তোরা দেখতে পাচ্ছিস 2 কে কি করতেছি আমরা, 2 দ্বারা গুণ করার পর এটা 1 এর সমান হচ্ছে, তাই তো।
তার মানে ওয়ানের কি হচ্ছে বেশি, এর কি হচ্ছে কম। তাহলে দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্য কি আছে হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কম আছে। অ্যান্সার কি চেয়েছে যে কোন ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মান কম, তাহলে দ্বিতীয় ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মান কি আছে কম। ঠিক আছে, কি হচ্ছে এবার কোশ্চেন নাম্বার 19 পর একটু 19 কি উঠছে কোশ্চেন। বলছে একটি ইলেকট্রন একটি প্রোটনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য সমান, কার মোট শক্তি বেশি। মজা। একটি ইলেকট্রন একটি প্রোটনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য সমান, কার মোট শক্তি বেশি। এবার কিন্তু ফোটন বলে নাই, মাথায় রাখিস। এবার বলছে প্রোটন। ওকে, তাহলে এটা কি করব ভালো করে দেখ। প্রোটন আর কি বলছে ইলেকট্রন। এবার শোন এইদিকে দেখ, তাহলে আমরা কি জানি বলতো প্রোটন আর ইলেকট্রন দুটারে ভর আছে কি নাই, আছে। এবং ভর আলাদা কি আলাদা না, আলাদা। তাহলে এইখানে যে ফর্মুলাটা আনবো কিসের সাথে সম্পর্ক আনবো, ভরের সাথে সম্পর্ক আনবো। ইভেন আরো কি জিনিস বলছে ভালো করে বসতো, যে মোট শক্তি বলছে, এখানে কিন্তু খালি গতি শক্তি বলে নাই। তাহলে মোট শক্তি যদি বলে, মোট শক্তি কত হয় ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, তাই হয় না মোট শক্তি। তাহলে মোট শক্তি ইকুয়াল টু কত হবে দেখ, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার হবে। এবার এই এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু বোঝার চেষ্টা কর। আমরা জানি ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে এইচ বাই পি। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে এইচ বাই এম ভি। তাহলে এইখান থেকে এম ইকুয়াল টু কত হবে এইচ বাই ল্যামডা ভি। এটা পুট করে দে, তাহলে কত আসবে ই ইকুয়াল টু কত আসবে এইচ বাই ল্যামডা ভি ইন্টু কত হচ্ছে সি স্কোয়ার। এতটুকু আসলো। এবার এটা একবার কিসের জন্য লিখবি, ফোটনের জন্য একবার কি লিখবি হচ্ছে ফোটনের জন্য লিখবি। আর ফোটনের জন্য ল্যামডা কি বলছে হচ্ছে সমান বলছে, বাস তাহলে করে দেই। ফোটন আর কি বলছে ইলেকট্রন, না তাহলে দুইটার জন্য লিখে দেই, শেষ জিনিস। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখতেছি মোট শক্তি কিসের উপর নির্ভর করতেছে না। এমন করে জল দেখি, এটা সমান এটা সমান। তাহলে এটা কি হবে, তাহলে ফার্স্টে ইলেকট্রনের জন্য লেখ। ইলেকট্রনের ক্ষেত্রে মোট শক্তি কত হবে এইচ সি স্কোয়ার বাই কত হচ্ছে ল্যামডা ইলেকট্রন ভি। অ্যান্ড প্রোটনের জন্য কত হবে এইচ সি স্কোয়ার বাই কত হচ্ছে ল্যামডা পি ইন্টু কত হচ্ছে ভি। একটা আর একটা দুটো যদি দেখিস, এইখানে কি বলছে অ্যাকর্ডিং টু কোশ্চেন দুটোর তরঙ্গ দৈর্ঘ্য কি বলছে সমান। তাহলে ল্যামডা পি ইকুয়াল টু ল্যামডা ই। তাহলে দেখ তো এইটা আর এটা কি হচ্ছে দুটোই সমান, তার মানে কি হচ্ছে মোট শক্তি কি থাকবে সমান থাকবে। ঠিক আছে বুঝছিস, তাহলে প্রোটন আর ইলেকট্রনের মোট শক্তি
সমান থাকবে যখন তাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান আছে। একটা জিনিস আমি এখানে বোঝায় রাখি, তোরা ভালো করে বোঝ, এটা নিয়ে কনফিউশন হবি। কেন কনফিউশন হবি ওইটাই বলি। দেখ আমরা জানি প্রোটনের ভর কি হচ্ছে, ভালো করে এটা বোঝার চেষ্টা করে, এইদিকে দেখ তো। প্রোটনের ভর ইলেকট্রনের ভরের থেকে কত হয়, 1836 গুণ কি হয়, 36/37 গুণ কি হয়, বেশি হয়। ইলেকট্রনের থেকে প্রোটন কি হচ্ছে, প্রচুর নাদুস নুদুস, ঠিক আছে, 1836-37 গুণ বেশি, ঠিক আছে। এবার যদি বেশি হয়, তার মানে এটা হওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হওয়ার কথা, এটা বেশি হওয়ার সাথে সাথে এটা কম হওয়ার কথা। তাহলে প্রোটনের ক্ষেত্রে কি হওয়া উচিত, প্রোটনের ক্ষেত্রে ল্যামডার দৈর্ঘ্য কি হচ্ছে, কম কার থেকে, ইলেকট্রনের থেকে, তাই তো, কারণ ইলেকট্রন কম ভারী, তাহলে এম এর ভ্যালু কম হলে ল্যামডার ভ্যালু কি হবে, বেশি হবে। কিন্তু এইখানে বলে দিছে অ্যাকর্ডিং টু কোশ্চেন ল্যামডা ই আর ল্যামডা পি ইচ্ছে দুটোই কি সমান, তাই তো, এটাই বলে দিছে না। অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে কি বলছে, দেখ ল্যামডা পি ইকুয়াল টু কত হচ্ছে, বোঝার চেষ্টা কর, ল্যামডা ই সমান, তাহলে কত হচ্ছে, ল্যামডা পি মানে কত হচ্ছে, এইচ বাই এম প্রোটন, আর কত হচ্ছে ভি প্রোটন। আর এখান থেকে কি বলছে, এক সেকেন্ড দ্বারা আমরা, আর এখান থেকে কত হচ্ছে, এইচ বাই কত হচ্ছে এম ই, আর এটা কত হচ্ছে ভি ই। এবার বলছে এই দুটো সমান যদি হয়, তাহলে এটা এটা কাটলো, এটা এটা কি হচ্ছে কাটলো, তাহলে যদি দেখিস, সরি, ও না না এটা কাটে না, সরি, এটা কত হচ্ছে এমই, আর এটা কত হচ্ছে এমপি। এবার এখান থেকে কি লিখতে পারি, তাহলে এমপি ভিপি ইকুয়াল টু কত হচ্ছে এমই ভিই। এবার দেখতো এমই মানে কত, এমপি মানে কত হচ্ছে 1836 গুণ ইন্টু এমই ইন্টু ভিপি, আর কত হচ্ছে এমই ভিই, তাহলে এমই এমই কাটলো। তাহলে দেখতো এইখান থেকে বলতো কার মান বেশি হচ্ছে, এখান থেকে বল কার মান বেশি হচ্ছে, কারণটা আমরা একটার সাথে কত গুণ করছি, তোরা যদি দেখিস এটার সাথে 1836 গুণ করে এটার ভ্যালু পাইতেছি, তার মানে ভির ভ্যালু কি হচ্ছে অনেক অনেক বড় কার তুলনায়, ভিপির তুলনায়, ও তাহলে অ্যান্সারটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে দেখ এটার ক্ষেত্রে কি হচ্ছে, একটা কি গেল ইলেকট্রনের জন্য, আর একটা কি গেল হচ্ছে প্রোটনের জন্য। তাহলে এটা তো একটা পার্ট গেল, হ্যাঁ না, এটার নাম কিছু দে, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা ইকুয়েশন নাম্বার 2 দে। তাহলে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই কি করতেছে ইকুয়েশন 1, তাহলে কি পাবো দেখতো, ই প্রোটন বাই কত হচ্ছে ই ইলেকট্রন বাই প্রোটন কত হচ্ছে এইচ স্কোয়ার বাই কত হচ্ছে ল্যামডা পি ভিপি বাই এইচ স্কোয়ার বাই কত হচ্ছে ল্যামডা ই ভি ই। তাহলে কি কি কাটে বলতো, এইচ স্কোয়ার ল্যামডা ই ল্যামডা পি, কারণটা অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই বলছে, কোশ্চেন কি বলছে ল্যামডা ই ল্যামডা পি সমান। তাহলে এখান থেকে কি পাইলাম বলতো, এটা থেকে আমরা পাচ্ছি ভিই বাই কত হচ্ছে ভিপি। আর দেখলাম কার মান বড় হয়, ই এর মান বড়, তাহলে উপরে বড়টা আছে নিচে কি আছে ছোট আছে, তাহলে এটা গ্রেটার দেন কত হবে 1 হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি ইপি গ্রেটার দেন কত ই, তার মানে অবভিয়াসলি প্রোটনের কি হচ্ছে মোট শক্তি ইলেকট্রনের মোট শক্তি থেকে কি হবে হচ্ছে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি। তো এটা ইন্টারেস্টিং, মাথায় রাখিস, এগুলা কোশ্চেন আসতেই থাকে। ফোটন 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 ফোরন পাসপরন, কোন সময় বুঝছিস সবাই। তাহলে যারা বুঝছিস এই কোশ্চেনটাই তোরা প্রোটনের বদলে ফোটন নিয়ে কর, ফোটনের বদলে ফোটন নিয়ে কর, সেম কোশ্চেন, ওটা অ্যাসাইনমেন্টে লেখা নাই, বাট ফোটনের বদলে ফোটন নিয়ে কর।
কর কর ইউনিস শুরু। বুঝছিস তো কোশ্চেনটা? ওইটাই সব সেম আছে, খালি প্রোটনের মধ্যে কি আছে? ফোটন। ওকে কর। কি বাবা, খাতার বদলে দেখি। আরে পূজা কি সুন্দর আর্ট বানাইছে না, সুন্দর লাগতেছে। এখনই বানাইলি? ও আমার মার্কার শেষ করে তো। বাট সুন্দর বানাইছে, তোরা হয়তো ক্যামেরায় বুঝতে পারবি না। পাহাড়, পাহাড়ের পাশে ঘর, চাঁদ, কিন্তু এটা কি ঘূর্ণিঝড় আসতেছে নাকি? এমনি না? ঠিক আছে, বাট সুন্দর পাহাড় গুলো একদম মাইনুট, যদি কাছ থেকে দেখিস বহুত সুন্দর হয়েছে আর্টটা। ক্যামেরায় তোরা বুঝতে পারবি না আর্টটা। আর্ট বহুত কিউট হয়েছে। একটা একটা ঘরের পিছন দিক দিয়ে রাস্তা, একটা সামনে দিয়ে, এটা নাকি? ওই এই লাইনটা কিসের? মানে পাহাড় দূরে আছে ওটা দেখার জন্য না? ভাই কিউট হয়েছে রে। আমাকে এমন একটা ঘরে তো ঘুরতে নিয়ে যেতে পারিস। হ্যাঁ, হ্যাঁ তোদের বাড়ি। এবার শোন, তাহলে করলি ফোটনের জায়গায় ফোটন। দেখ, ফোটনের জায়গায় যদি ফোটন নেস, হ্যাঁ, ফোটনের পরিবর্তে কি নিতেছি? প্রোটনের পরিবর্তে আমরা যদি ফোটন নিয়ে করি কাজটা, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখিস। এমন না যে ফোটন অ্যাসাইনমেন্টে লেখছি ফোটনই আসবে, ফোটনও আসতে পারে না। ফোটনের বলতে ফোটন হলে কি হবে? ফোটনের ভর আছে, ফোটনের ভর নাই, তাহলে ওর ওর সূত্রে ভরের সাথে সম্পর্কিত আছে নাই। তাহলে ফোটনের মোট শক্তি কি হচ্ছে? ফোটনের গতি শক্তির সমান, তাই তো? তাহলে ফোটনের মোট শক্তি ভালো করে বোঝ, যে ফোটন এর মোট শক্তি ইকুয়াল টু ফোটনের কি হচ্ছে? ফোটনের গতি শক্তি, গতি শক্তি। এবার ফোটনের মোট শক্তিকে আমি পিএইচ দিয়ে লিখতেছি, হ্যাঁ, কারণটা পি দিয়ে লিখলাম, প্রোটন একটি, ওকে। তাহলে ফোটনকে কি লিখতেছি এটা। আর গতি শক্তি, ফোটনের গতি শক্তি কিসের সমান হয়? এইচ নিউ এর সমান হয়। জানি ফোটন এইচ নিউ শক্তি নিয়েই আসে, তাহলে এইচ নিউ। তাহলে এটাকে কি লিখতে পারি? ই ফোটন ইকুয়াল টু এইচ নিউ মানে কত? এইচ সি বাই কত হচ্ছে? ল্যামডা। কিন্তু কার এটা? ফোটনের ক্ষেত্রে, তার জন্য এটা কি দিলাম হচ্ছে ফোটনের জন্য লিখলাম। ক্লিয়ার? এবার দেখ, এটা হচ্ছে 1 নাম্বার। আর এইটার থেকে এইখানে ইলেকট্রনের জন্য এটা জানি, এটা আর বের করব? করব না। তাহলে এটার এটার নামে আমি কি দিয়ে দিলাম? এ নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ না? ওকে। দেখ, ওই কোশ্চেনটা করার জন্য এই জিনিসটা তো লাগবে, ইলেকট্রনেরটা তো লাগবেই। তাহলে ইলেকট্রনেরটা তো আগে বের করাই গেছে, আর আমি নতুন করে বের করতেছি না। ওকে, তাহলে দেখ, ইলেকট্রনেরটা এটা এ নাম্বার। তাহলে ইকুয়েশন কি করতেছি? এ বাই কি করতেছি? ইকুয়েশন 1 করতেছি। 1 বলতে এইখানকার 1 এর কথা বলতেছি, হ্যাঁ না? ওকে, মাথায় রেখেছি এই প্রবলেমটা সলভ করার জন্য এই জায়গাটা কিন্তু লিখে নিতে লাগবে। হ্যাঁ, তাহলে কি হবে দেখ, ই ইলেকট্রন বাই কত আসবে? ই ফোটন ইকুয়াল টু কত হবে? ইলেকট্রনের ক্ষেত্রে কত হচ্ছে? এইচ স্কোয়ার বাই কত হচ্ছে? ল্যামডা ই ভি ই বাই কত হচ্ছে এটা? এইচ সি বাই কত? ল্যামডা ফোটন। তাহলে দেখ, এইচ সি একটা সি কাটলো, হ্যাঁ না? এবার দেখ ল্যামডা ই আর কি হচ্ছে? ল্যামডা ফোটন কাটবে, কারণটা অ্যাকর্ডিং টু কোশ্চেন দুটোই কি হচ্ছে? সেম। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন ল্যামডা ফোটন ল্যামডা ইলেকট্রনের সমান, এটা আমরা জানি। তাহলে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? ই বাই ই ফোটন ইকুয়াল টু উপরে কত আছে? সি, আর নিচে কত আছে?
ভি। এবার দেখ সি এর ভেলোসিটি অবভিয়াসলি একটা ইলেকট্রনের ভেলোসিটি থেকে গিয়েছে অনেক অনেক বেশি, যেটা আমি প্রথম দিনেই লেখাচ্ছি তোদের, যে ইলেকট্রনের ভেলোসিটি খুব স্লোতে চলে আর ফোটন লাইট প্রচুর স্পিডে চলে। তাহলে এটা কি হবে, গ্রেটার দেন কত হবে, 1। তাহলে এখানে কি আসলো, ইলেকট্রন। তাহলে মাথায় রাখিস সেম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন আর ইলেকট্রনের মধ্যে যদি আমরা দেখি, তাহলে ইলেকট্রনের মোট শক্তি কি হবে, ফোটনের মোট শক্তির থেকে অনেক অনেক বেশি হবে। আর এই ক্ষেত্রে কিন্তু উল্টাটা আসলো, ইলেকট্রনের শক্তি প্রোটনের তুলনায় কি হচ্ছে কম। এটা হচ্ছে প্রোটন আর এটা ফোটন। হ্যাঁ, মাথা রাখিস। কোনটা, এটা এটা ফোটনের ফোটন এর মোট শক্তি ফোটনের গতিশক্তির সমান। ঠিক আছে, ও মোট শক্তি লেখি নেই না, লাখ তোর তো সিনিয়র ওগুলা। ঠিক আছে, ওরা কিসে পড়ে বলতো, বিএসসি থার্ড সেমিস্টারে পড়ে। হ্যাঁ, আমার এখানে মনে রাখে যে ক্লাস 11-এর বাচ্চা সব থেকে ছোট বাচ্চা আমার এখানে। আমি এই যে কিছুদিন আগে একটা ব্যাচ পড়াইলাম না, আমার থেকেও কিন্তু বড় বড় বয়সের মানুষগুলো আমার কাছে পড়তো। হ্যাঁ, তো মাথায় রাখিস যে আমার কাছে এই রুমে যেগুলা যেগুলা স্টুডেন্ট পড়ে ওদের বয়সের রেঞ্জ বহুত বড় অবধি আছে রে। এর আগের বার যখন পড়াইতেছিলাম একটা ওই যে এসএলএসটির জন্য যখন পড়াইলাম, স্টুডেন্টের বয়স মোটামুটি 36-37। বেশিরভাগ লোক মানে নিজের বাচ্চাকে স্কুলে পড়ায়। তো এই যে এটারই নাম দিছি, মাথাটা কি এইটুকু লিখতে লাগবে কিন্তু ওই কোশ্চেনটার জন্য। হ্যাঁ, নতুন করে নাম দিছি এটা। হ্যাঁ, এটা পাশে লিখে নেই একটা লাইন। তো শোন, আজকে তোদের অ্যাসাইনমেন্টের কত হচ্ছে, 90টা কোশ্চেন কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা বাকি কোশ্চেন গুলো কমপ্লিট করবো, ঠিক আছে। চল আজকে এতটুকু, কি উঠছে অ্যান্সার, বেশিক্ষণ আজকে জ্ঞান দিছি তোদেরকে, জ্ঞান দিয়ে টাইম নষ্ট করছি, নাহলে আরো কিছু কোশ্চেন হইতো। বাট সত্যি সত্যি জ্ঞানটা একটু সিরিয়াসলি নেস, আমি ইয়ার কি করতেছি না। কারণ মাথায় রাখিস তোরা যত টাকা খরচা করতেছিস না, কিছু কিছু লোকের অত কামাইও না। ইভেন তোদের বাড়িতেও গিয়ে দেখবি, তোদের তোদের যদি অমন করে 2 ভাই বোন থাকিস, তোদের বাড়ির বেশিরভাগ টাকা পড়াশোনার ক্ষেত্রে লাগাচ্ছে। তা ওই ইনভেস্টমেন্ট যেন রিটার্ন পাই সেটা একটু মাথায় রাখিস। বাপ মা তোদের এত কষ্ট করে পড়ার পরেও খুশি কোথায় থেকে পায়, একটু রেজাল্ট ভালো হলে। তো ওইটুক তো করেন তো। ওকে, চল তাহলে টাটা।